যাই হোক, আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি আমরা শুনবো ডক্টর আলিফের কাছ থেকে। আসসালামু আলাইকুম স্যার। লাস্ট উইকে এসেও আসতে পারি নাই, সরি আমার একটু ঠান্ডা লাগার কারণে একটু অবস্থা খারাপ, এই জন্য হয়তো একটু কাশি দিতে পারি ঘটনা বলতে। যে আজকে প্রথম যে ঘটনা বলবো এরকম আর কি, যে আমি যখন ঘটনা শুনি তখন যখন তার কাছ থেকে শুনি, তিনি আমাকে দিয়েছেন, আমার ওয়ান অফ দ্য ফ্যান, প্লাস আমি তার সাথে দেখাও করি, সামনাসামনি কথাও হয়, এক পর্যায়ে জানতে পারি ঘটনাটা, এবং তখন খারাপই লাগে ঘটনাটা শোনার পর, যে না এটা ভূতে ভাবে শেয়ার করি, কিভাবে এটা শেয়ার করতে তো কষ্ট লাগার কথা। হ্যাঁ, সেটাই সেটাই। পরে উনি বলেন না আপনি করেন, অনেক এটা আমি ঘটনাটা নিয়ে আসছি, যেহেতু নিয়ে আসছি কষ্ট করে, আপনি শেয়ার করেন। তো ঘটনা 1971 সালের পরের ঘটনা আর কি, যুদ্ধের পরে। যার ঘটনা বলবো তার নাম আবুল ফজল, ডিরেক্ট নাম, এটা কোনো ছদ্ম নাম না, এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। 1968 সালে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করে, এবং এরপরে তিনি চলে যান যুদ্ধে। যুদ্ধ থেকে এসে উনি ওনার বিক্রমপুর ওনার গ্রামের বাড়ি ছিল, প্রথমে মাইগ্রেট করে ঢাকায়, পুরান ঢাকায়, এবং আমি বলবো না কোন জায়গায় তিনি বাড়িটা নেন, ভাড়া নেন আর কি। ভাড়া নেওয়ার মানে কি, শুরুতে একটা জায়গায় থাকতে আসেন, আর যেই জায়গায় থাকতে আসেন সেটা একটা আপনি পাকিস্তানি বিহারি বাড়ি ছিল আর কি। তো সেখানে শুধু তারা একটা জায়গায় একটা মানুষকে ধরে থাকে, পরে অল্প দামে বাড়িটা কিনে নেন। তো ঘটনা শুরু করব কিভাবে সেটাই চিন্তা করছি। ওনার বাসাটা ছিল রেক্ট্যাঙ্গুলার, মানে চারকোনা টাইপের বাসা, মাঝখান দিয়ে খালি। তো ওদের ছাদে যাওয়ার জন্য কোনো ধরনের সিঁড়ি বা কিছু ছিল না। ওই বাড়ির ওই যে জায়গাটা উঠোন মাঝ বরাবর, সেইখান দিয়ে একটা মইয়ের মতো ছিল, যারা ছাদে উঠে যেতে চাইতো আর কি, ওই মই বেয়ে যেত, লোহার একটা মই ছিল আর কি, এটা আবার দেয়ালের সাথে অ্যাটাচ করা। ওনার ছেলের সম্বন্ধে একটু বলি। ওনার বড় যে ছেলে, ওনার 3 ছেলে ছিল। বড় ছেলেটা ছিল হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বলতে আর কি, ওনার মুভমেন্ট ছিল না বললেই চলে, হাত পা কোনোভাবে নাড়াতে পারতো, আচ্ছা, কিন্তু হাঁটতে পারতো না, নিজে খেতে পারতো না, তাকে খাইয়ে দিতে হতো। কথা বলতে গেলেও জড়তা ছিল, এবং সম্পূর্ণ কথা বলতে পারতো না। তারপরেও তার প্রচেষ্টায় এই ছেলেকে তিনি আরবি শিক্ষা দিয়েছেন, এবং যেহেতু কিছু করবে না, বাসায় থাকবে, তো অ্যাটলিস্ট নামাজটা যেন পড়ে, সেটাই কাজ। এবং এই ছেলেটা কোনোদিন কোনো ওয়াক্তে নামাজ মিস দিত না, সবসময় নামাজ পড়তো, খুব নামাজি একটা ছেলে ছিল। কিন্তু কিছু সময় মাঝে মধ্যে প্রবলেম হতো, যেমন উনি মাঝে মধ্যেই চিৎকার দিয়ে উঠতো, মাঝে মধ্যেই ওনার আবদার খুব বেড়ে যেত। ওনার মানে একটা লাঠি ছিল খাটের সাথে, কোনো কিছু চাইলেই, কাউকে ডাকতে গেলে লাঠিতে জোরে জোরে খাটের মধ্যে শব্দ করত। এটা এক ধরনের বিরক্তি প্রকাশ করে ফ্যামিলির লোকজন, তারপরও সবাই সহ্য করা অনেকদিন ছিল। 1983 সালের ঘটনা। ওনার বয়স যখন 15 বছর, তখন সেদিন আমি যে আবুল ফজল সাহেবের ঘটনা বলছি, উনি ছিলেন একজন ব্যবসায়ী, এবং ওনার ব্যবসাটা ছিল হচ্ছে পুরান ঢাকা কেন্দ্রিক। উনি মশলার ব্যবসা করতেন। তো রেগুলারলি সকালবেলা যেতেন, বিকালে আসতেন আর কি, সন্ধ্যার দিকে বাসায় থাকার চেষ্টা করতেন। তো সেদিন সন্ধ্যা মাগরিবের আজানের পরে নামাজ পড়ে তিনি ওই যে জায়গাটা বললাম যে ওপেন স্পেস আছে, সেখানে উনি চেয়ারে বসে চা খাচ্ছিল আর কি। চা খাওয়ার সময় হঠাৎ করে, ইলেকট্রিসিটি তো তখন খুব আহামরি ছিল না অবস্থা, রাত যেহেতু আসতো, আর 75 সালের দিকে ঘটনা আর কি, 85 সালের দিকে ঘটনা। তার গ্রাম থেকে কিছু মানে ফিনান্সিয়াল প্রবলেমের কিছু আত্মীয় স্বজন, তাদের বাসার পিছনে একটা ঘর ছিল, ওই জায়গায় থাকার জন্য তিনি পারমিশন দিয়েছিলেন আর কি। তো চা খেতে খেতে হঠাৎ করে তার ছাদের উপরে চোখ পড়ে এমন ভাবে যে 2জন লোক ছাদের উপর থেকে যদি উকি মারে যেভাবে তাকায়, ঠিক একইভাবে তার দিকে তাকিয়ে আছে। মানে ওনার কথা হচ্ছে যে ওনাকে টপকে ছাদে যেতে হবে। ছাদে যাওয়ার জন্য ওই পাশ থেকে কোনো বাড়ি নাই, দেয়াল আছে, ওনার 12 ফিট দেয়াল আছে, ওই দেয়াল টপকে হয়তো ছাদে উঠতে হবে, কিন্তু ওই পেছনে যেহেতু আর একটা ঘর আছে, ওখানে লোকজন দেখে ফেলতো যদি কেউ উঠতো। তো এই 2জন লোককে নিয়ে দৌড়ে ছাদে যায়। ছাদে যে দেখে, টর্চ মেরে দেখে যে ছাদে কেউ নাই, এবং ছাদের কর্নারে একটা ছেলে, মানে ওই যে মৃগী রোগ হলে যেরকম করতে থাকে এপিলেপটিক পেশেন্টরা, ওরকম দাপড়াচ্ছে। দৌড়ে ছাদের কোনায় যায়, যে দেখে যে তার বড় ছেলে ওই জায়গায় দাপড়াচ্ছে, এবং বড় ছেলেকে তার সামনে দিয়ে নেওয়াটা খুব মুখের বিষয় না, একদমই। হ্যাঁ, তাকে কোলে করে, ওই সময় তার বড় ছেলের বয়স হচ্ছে 15 বছর। বাসার নিচে নামে, কি ব্যাপার, ও উপরে উঠলো কিভাবে? তার মানে ও আমার অ্যাবসেন্সে আগেই উঠেছিল, আমি ছিলাম না, আমি এখন গিয়ে পেলাম, কাহিনী কি? তো ওনার মেজো ছেলেটা থাকতো সবসময় বড় ছেলের সাথে। দাদাকে তো দাদা তোমার পাশেই ছিল। দর্শক শুনছেন ভূত এফএম, আমি আছি রাকিব আল হাসান। আমরা বাছাইকৃত ভয়ঙ্কর যে ইমেল ঘটনাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে
এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি। দর্শক, আজকে বাছাইকৃত কিছু ইমেল ঘটনা নিয়ে এসেছে এবং আরজে রাসেল ভাই, ডক্টর আলিফ এবং আফনান, এই ভাইদের আসলে সবচেয়ে বাছাইকৃত ভয়ঙ্কর পর্বগুলো শুনতেছেন। অনেকে চান গ্রামের ঘটনা, তারপর অ্যাম্বুলেন্সের ঘটনা এবং হাসপাতালের মর্গের ঘটনা। তো দর্শক, রাজবাড়ির ঘটনা এবং সব ঘটনাই থাকছে আজকের পর্বে, তাই না টেনে সম্পূর্ণ ঘটনাটা শুনতে থাকুন এবং খুবই ভয়ঙ্কর কিছু পর্ব একত্রিত করেছি। বিশ্বাস না হলে পুরো পর্বগুলো শুনতে থাকুন। চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। কিন্তু আমি তো একটু আগে পর্যন্ত দাদাকে দেখেছি, কিন্তু ওখানে গেল কিভাবে? তো ওনার মাথার মধ্যে এক ধরনের কোয়েশ্চেন জায়গা উঠে যে আসলে তাহলে ঘটনাটা কি। এরপর থেকে, এই ঘটনার পর থেকে 2 মাস বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে থাকে তার সাথে। প্রথমত তিনি তার বাসার বাইরে দিয়ে কিছু লোকের আনাগোনা দেখা শুরু করে এবং লাস্ট 8-10 বছর যখন এখানে থাকতো, লোকজন, আশেপাশের লোকজন পরিচিত, তো এরকম কাউকে খুঁজে পায় নাই যে তার বাসার পাশে এসে দাঁড়ায় থাকবে দিন রাত। তো আসলে রাত সন্ধ্যার পর থেকেই তাদেরকে দেখা যেত। শুরুতে গেটের বাইরে দেখা যেত, রাত্রে 2টার দিকেও যদি বাথরুমে বাথরুমের জন্য উঠতো তো দেখা যায় বাইরে ওই 2জন লোক গেটের পাশে দিয়ে দাঁড়ায় আছে। তো প্রথমে গেটের বাইরে ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে বাড়ির প্রেমিসেসের মধ্যেও দেখা যেত। তো এরকম হুজুর বা আলেম ব্যক্তিদেরকে পাওয়া তখন দুরূহ ছিল। কোথায় পাওয়া যায়, কোথায় যাবে, তো উনি তেমন খোঁজাখুঁজিও করেন নাই, কারণ নিজের ব্যবসা নিয়ে প্রচন্ড বিজি থাকতেন। হঠাৎ করে একদিন তিনি দেখলেন যে বাথরুমের জন্য উঠেছেন রাত্রেবেলা, তার সেফটি ট্যাঙ্কের পাশে ওই 2জন লোক দাঁড়িয়ে আছে, আবার কখনো ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে। সেদিন অক্টোবর, শীত ঘনায় আসছে, তো রাতের বেলা ঘন ঘন প্রস্তাবের জন্য বেগ ওঠে আর কি, এরকম যে রাত্রেবেলা ওঠার জন্য সেই বাথরুমে যাবে, এমন সময় দেখে যে তার যেতে পথে তার ছেলের রুমটা পড়ে। তার বড় ছেলের সাথে তার ছোট ছেলে ঘুমাতো। তো বড় ছেলে রুমের পাশ দিয়ে যাওয়ার পথে দেখে যে 2টা লোক তার ওই গেটের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে 2টা লোক গেটের পাশে দাঁড়ালো, এটা কোনো মানে নাই। দৌড়ে কাছে যায়, কে রে এখানে, জিজ্ঞেস করতে চেয়ে দেখে যে তার ওই দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে। খুব ভয় পেয়ে যায়, কোনো সমস্যা হলো কিনা, কোনো বিপদ ঘটলো কিনা। দরজা খুলে দেখে তার বড় ছেলে ঘুমাচ্ছে, কোনো কিচ্ছু না, কোনো কিছুই নাই, কোনো ঝামেলা নাই। পরবর্তী দিন ঘুম ভাঙে, তার ঘুমটা ভাঙে এরকম পচা দুর্গন্ধ বাড়ির পেছন থেকে আসছে। রাসেল ভাই, আমি আপনাকে এটা বলিনি। আমি যখন শুনছিলাম তখন আপনি বলছিলেন যে কিছু ঘটনা বলবো পরে। জি। তো হঠাৎ করে গন্ধ আসছে চারিপাশে, বাড়ির চারিপাশে সেফটি ট্যাঙ্ক, ওয়াশরুম, আর ওয়াশরুমটা ছিল হচ্ছে বাড়ি থেকে একটু ডিটাচড, একটু পাশে আর কি, ভেতরের দিকে ছিল না। তো ওই বাড়িতে 7টা রুম, বেডরুম, কিন্তু ওনারা থাকতো মাত্র 2-3টা রুমে, বাকি রুমগুলো খালিই থাকতো। এবং হঠাৎ করে পুরা বাসাতে গন্ধ ছড়িয়ে গেছে ভোরবেলা থেকে। ছাদের উপরে উঠলো, বাড়ির কোনায় কোনায় চেক করে দেখলো, বাম দক্ষিণ দিকের যে ড্রেনটা আছে সেই ড্রেনের মধ্যে হঠাৎ করে চোখ পড়লো। দেখা গেল এখানে পচা একটা বাচ্চার লাশ পড়ে আছে। আহারে। এই বাচ্চাটা হয় কেউ রেখে গেছে, হয় কেউ নিয়ে আসছে, কোন একটা ইনসিডেন্ট তো ঘটেছেই। পরবর্তী সময়ে আশেপাশের লোকজনকে ডাক দিয়ে দেখে যে মরা বাচ্চা পড়ে আছে। উনি কি করলো, ওই বাচ্চাটা সবার তত্ত্বাবধানে পরবর্তী সময়ে দাফনের ব্যবস্থা করে দিল। কিন্তু ঘটনা তো এই জায়গায়, মানে আপনি লাশ দেখতেছেন, ওনার মনের অবস্থাও তো চিন্তা করেন যে বাসার মধ্যে সারাক্ষণ এদিক সেদিক করে লোক দেখে, বাইরের মানুষ দেখে, এবং একই লোক বারবার বাড়ির বাইরে, বাড়ির ভেতরে, এরকম করতে করতে প্রায় 2টা বছর পার হয়ে যায়। এবং এইটার ব্যাপারে সবার সাথে অভ্যস্ত। এবং যেসব হুজুরের কাছে লাস্ট পর্যন্ত গিয়েছিল সেসব হুজুররা বলেছে যে না, কোনো সমস্যা নাই, বাড়ি একদম নর্মাল, আপনি এটা করেন ওটা করেন, হোয়াট এভার, যেটাই দিয়েছে, কিন্তু তার কোনো ধরনের সুফল পায়নি, তিনি তাই দেখে গেছেন। তো একটা পর্যায়ে উনি জিনিসটার উপর থেকে মন হারিয়ে ওই দিন বাসায় ফিরছিলেন। তো ব্যবসা শেষ করে বাসায় ফিরছিলেন, সন্ধ্যার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দেখলেন যে বাড়ি ভর্তি মানুষ এবং উঠোনে লাশের খাটিয়া। উনি মনে করছিলেন ওনার ওয়াইফের তো মাঝে মাঝে শরীর খারাপ থাকে, ওয়াইফের কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। যে দেখে বাড়ির সবাই কান্না করছে, কিন্তু পড়ে আছে লাশটা তার বড় ছেলের। পরবর্তী সময় হুজুর ডাকা হয়, হুজুরকে দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পর যখন দাফনের জন্য নিয়ে যাবে লাশের খাটিয়া মসজিদ থেকে জানাজার পরে, যে হুজুরটা ছিল সেই হুজুর বলছিল যে আমি যখন গোসল করাই তখন সারা শরীরে ছোপ ছোপ মারের দাগ ছিল, মনে হচ্ছিল কেউ ওকে মানে আপনার ঘুষি দিয়েছে সারা শরীর জুড়ে।
ছোপ ছোপ ব্রুইজের দাগ আর কি, অনেক বড় বড় চাকা সব চাকা জিনিসপত্র। তো যাই হোক, দাফন শেষ করে ঠিক পরের দিন এবার অ্যাটাকটা হয় তার ওয়াইফের সাথে। তার ওয়াইফ সবার মাঝখানে কথা বলছিল সন্ধ্যার পরে, হঠাৎ করে চিৎকার করে উঠে বলে যে আমার শরীরে, সারা শরীরে পোকা উঠছে, মানুষ মরে গেলে পচে গেলে যে পোকা ওঠে শরীরে সেই পোকা, যে আমার শরীর প্রচন্ড ব্যথা করছে, আমাকে খেয়ে ফেলছে পোকাগুলো, আমাকে বাঁচাও। তো আশেপাশের লোকজন দেখছে কই কোনো পোকা তো নাই। হঠাৎ করে রান্নাঘরটা দৌড়ে আসে, দেখো আমার পেটের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে সবার সামনে। কিন্তু সবাই বলছে তোমার কোনো সমস্যা হয়েছে, তুমি এরকম কেন করতেছো? সবাই দেখতে পাচ্ছে না। এবং সবার প্রশ্ন হতো, যেহেতু মরা বাড়ি তুমি কোনো কিছু করো না। আর উনি ওই দিন রান্নাঘরে গিয়েছিলেন আর কি কিছু একটা কাজে বা চাটা বানানোর জন্য থার্ড ডেতে। আচ্ছা, পরবর্তী সময় তাকে আর কিচেনে যাওয়া মানা করে দেয় এবং বলে যে তুমি রেস্টে যাও। সবাই মনে করে যে ছেলে হারানোর যে মানে কষ্ট এটা সে নিতে পারছে না অথবা কিছু সহ্য করতে পারছে না। জি। 15 দিন পর হঠাৎ করে তার মানে সবার মাঝখান থেকে, শুধু এখানে ওই আত্মীয় স্বজন যে কয়দিন ছিল ওই 2 দিনই 3 দিনই দেখেছে। পরবর্তী সময় 2জন আত্মীয় তাদের বাড়িতে ছিল, তাদের সাথে কথা বলা অবস্থায় বলে যে আমার পেট খুব খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো। যখন ঘুমাতে যায় এবং ওই দিন তার হাজবেন্ড আসতে দেরি করে, তো তার ছোট যে ছেলেটা তার সাথে ঘুমায়, তার হাজবেন্ড তার সাথে ছোট ছেলেটা মাঝখানে ঘুমাতো। তো ছোট ছেলেকে নিয়ে শুতে যায়, হঠাৎ করে চিৎকার। ওই সময় তার হাজবেন্ডও বাসায় ঢুকে গেছে, চিৎকার দিয়ে বলে উঠে যে তার পেটের মধ্যে এইখানে দাঁড়িয়েছিল, তার নখ দিয়ে আঁচড় মেরে পেটটা চিরে ফেলে এবং ভেতর থেকে সব জিনিস বের করে দিচ্ছে এবং সে ব্যথায় মরে যাচ্ছে। আচ্ছা। তো হাজবেন্ড বলে যে তোমার আসলে তো হয়তো হতে পারে তোমার পেটে কোনো সমস্যা, যেটার কারণে তুমি কিছু দেখতে পাচ্ছ বা কিছু দেখছো, তোমাকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো, দেরি মানে চিন্তা করো না। এটা ঠিক সেদিনের ঘটনা। রাতের বেলা তিনি উঠেন ওয়াশরুমে যাবার জন্য। ওয়াশরুম থেকে ফেরত আসার সময় তাদের ওয়াশরুমে যাওয়ার পথে একটা সেপটিক ট্যাঙ্ক পড়ে। সেপটিক ট্যাঙ্কটা উঁচু, পাকা উঁচু। তিনি দেখে মানে ওই মহিলা ঘটনা এরকম উনি বলেন যে সেপটিক ট্যাঙ্কটা ক্রস করার সময় একটা মানুষ তার সামনে দাঁড়িয়েছিল এবং তার বুকে সজোরে লাথি মারে এবং সেপটিক ট্যাঙ্কটা পিছন হয়ে সেপটিক ট্যাঙ্কের উপরে পড়ে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে তার 5টা ভার্টিব্রাল কলাম থেকে 5টা হাড় সরে গেছে। আচ্ছা। এরপর থেকে তিনি আর দাঁড়াতে পারলেন না এবং যেই চিকিৎসার খরচটা দিয়েছিল সেটা তার পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। তার মানে তিনি বাসায় পড়ে থাকতে হবে তাকে। রেগুলার বাসায় পড়ে থাকবার কারণে এক প্রকার অধ্যবসায় চলে আসে। তার কাছে লোকজন আসতে চায় না, আসে না। কতবার আসা যায় তার কাছে। তিনিও ঠিক একইভাবে তার বড় ছেলে যেভাবে খাটের মধ্যে বাড়ি দিয়ে মানুষজন ডাকতেন, তিনিও এক পর্যায়ে এরকম পর্যায়ে চলে গেছেন এবং তিনি রেগুলারলি একটা জিনিস স্বপ্ন থেকে দেখতেন বা সামনাসামনি দেখতেন, এটা তিনি ক্লিয়ার করে বলেন নাই। উনি প্রায় সময় আশেপাশে চারিপাশে সাদা কাপড় দেখতেন অলওয়েজ। আচ্ছা। কিছু সময় দেখতো সে তার পাশে কোনো একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখতেন তার ফ্লোরে একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে লাশের গন্ধ আসছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে আতরের গন্ধ আসছে। একটা পর্যায়ে ফ্রাস্ট্রেশন হয়ে তিনি তার পরিবারের সবাইকে ডাকেন। ডাকাডাকির এক পর্যায়ে তাদের আত্মীয় স্বজন, ফুপা ফুপি, দাদা দাদির গ্রামের বাড়িতে ছিল, তারাও আসেন। আসার পরে তিনি সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কি। আসলে ঘটনাটা তার ওই দিন থেকেই ঘটা শুরু হয় যেদিন থেকে তার বড় ছেলে মারা যায়। তিনি সবাইকে বলেন যে তার বড় ছেলেকে আর কেউ মারেনি, তিনি নিজে মেরেছিলেন এবং বালিশ চাপা দিয়ে মেরেছিলেন। এর আগে অনেকবার তিনি বড় ছেলেকে মারার চেষ্টা করেন, শরবতের মধ্যে বিষ ঢুকিয়ে অথবা খাওয়ার সাথে বিষ মিশিয়ে, মিষ্টি আলুর সাথে বিষ মিশিয়ে। বহুবার চেষ্টা করেন তিনি ইঁদুর মারার বিষ দিয়ে, চেষ্টা করেন যে তিনি তার ছেলেকে মেরে ফেলবেন, কিন্তু সামহাও সেগুলি একটাও কাজ করেনি। পরবর্তী সময় তিনি অতিষ্ঠ হয়ে বালিশ নিয়ে শেষ পর্যন্ত ধস্তাধস্তি করে তার ছেলেটিকে মেরে ফেলেন। এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এটা ছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরের সন্তানই ছিল বড় ছেলেটা এবং তার এই শারীরিক ভারসাম্যহীনতার কারণে তাকে যে বাসায় বসে থাকতো ওটা তিনি সহ্য করতে পারতেন না। বারবার ডাকাডাকি, ঝামেলা, তার আত্মীয় স্বজন আসলো ডাকাডাকি করতো, তার কাছে এক প্রকার বিরক্তি পেলাম। সবার সামনে সে স্বীকার করেন এটা এবং তিনি বলেন যে আপনারা চাইলে আমাকে পুলিশও দিতে পারেন। তো পরবর্তী সময় পারিবারিক সিদ্ধান্ত হয় যে না, আমরা পুলিশে কেস করবো না, যা হোক উনি মেরে ফেলেছেন, এটার জন্য উনি শাস্তি পেয়ে গেছেন যা পাওয়ার। উনিও বিছানায় এখন শয্যাশায়ী
উনিও তার বড় ছেলের মতো লাঠি বাড়ি দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসেন তার কাছে। তো রাসেল ভাই ঘটনা এখানেই শেষ। একটা পর্যায়ে কিছু হৃদয় বিদারক ঘটনাগুলা সামনে চলে আসে। সবাই তাই লিখছেন, সবাই ক্রমাগত এই কথাই লিখছেন যে ঘটনাটা খুবই হৃদয় বিদারক এবং লাস্ট মোমেন্টে তার নিজের আপন যে বড় ছেলে, সেই ছেলেটা 2001 সালে মারা যায় হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আর 1994 সালে না বললো না 95 সাল বললো, সেই সময় মারা যায় তার হাজবেন্ড, এবং তিনি মারা যান 2006 সালে। ওকে। এবং খাদ্যের অভাবে উনি খাওয়া খেতে পারতেন না, লাস্ট মোমেন্টে টাকা পয়সার অভাবে খাওয়া খেতে পারতেন না। আর তার ছোট ছেলেটা যিনি এখন বাংলাদেশের বাইরে থাকেন, সৌদি আরবে থাকেন আর কি, তাকেও আমি জিজ্ঞেস করি অনেক ঘটনা। যাই হোক, তিনি এত কিছু বলতে পারেন না। তো আমি জাস্ট এতটুকু বলি, তার যেহেতু নেইবারের কাছ থেকে ঘটনাটা আমার পাওয়া, তিনি বলেছেন যে উনি ওনাকে বলেছিলেন যে এই ঘটনা যে ঘটেছিল তার বাসায় এত মানুষ দেখতো, এত শিয়ালের মতো কুকুর ডাকতো, এইসব জিনিস অ্যাবনর্মাল জিনিসগুলোর উৎপত্তিটা আসলে কেন, কি কারণে তিনি এসব জিনিস দেখতে পেতেন। হ্যাঁ, ওনার হাজবেন্ড, ওনার ওয়াইফ তো তার ছেলেকে মেরেছে, এখানে কোনো জিনের হাত ছিল, তার ওয়াইফকে কেউ ভর করেছিল, বশ করেছিল। একটা সাধারণ মানুষের পক্ষে একটা মানুষকে মারা সম্ভব না, এবং তিনি এটা বিশ্বাসও করতে পারেননি। পরে হুজুর জিনিসটা ক্লিয়ার করেছে, বলেছে যে আসলে এই যে মানুষগুলাকে তুমি দেখেছো তারা ছিল আসলে সেভিয়ার। তারা তো আপনার ছেলেকে আসলে বাঁচাতে চেয়েছিল, কয়েকবার আপনার বাসা থেকে নিয়ে যেতেও চেয়েছিল, আসলে পারেনি। এবং তার ছেলে যে নামাজ পড়তো রেগুলার, ওই ছেলেটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। কি পড়তো তা আল্লাহই জানে, এটা তো আর আমরা জানবো না, এতদিন আগের ঘটনা। কিন্তু ওই জিনগুলা তার সাহায্যের জন্য সবসময় পাশে থাকতো, এবং এক পর্যায়ে এই জিনগুলাই তাকে, তার ওয়াইফকে লাস্ট পর্যন্ত এই কষ্টটা দিয়েছিল আর কি, যখন তিনি পঙ্গুত্ব লাভ করে। এবং জিনগুলাই মারতে দেয় নাই তার ছেলেকে কয়েকবার অ্যাটেম্পটে, কিন্তু লাস্ট মোমেন্টে তো যেটা হয় আর কি, আর না পেরে যেটা অ্যাটেম্পট নিয়ে শেষ পর্যন্ত মাথা খারাপ হয়ে যায়। কোনো মানুষকে মানুষ মার্ডার করতে গেলে মাথা ঠিক থাকে না। পরবর্তী সময়ে তো ভাইয়া ঘটনার শেষ মুহূর্তে আসলে সবাই মারা গেছে, খালি বেঁচে আছে ওই ছোট ছেলেটাই। কালের পরিক্রমে সবাই মারা গেছে, সবার নর্মাল ডেথই ছিল, খালি এই যেই মহিলাটা খুন করেছিল তার ছেলেকে, তিনি মারা গেছেন খাদ্যের অভাবে। আচ্ছা, পালি খেতে পারছিলেন না লাস্টে। এটাই ছিল ঘটনা। আসলে থ্যাংক ইউ সো মাচ, ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসবো ডক্টর আলিফের কাছে, ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। এখন সরাসরি কোনো কথা না বলে চলে যাব আপনার ভাইয়ের কাছে, এবং আপনার ভাইয়ের কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটি আমি নিজেই সংগ্রহ করেছি। জি। এটি আমাদের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খানখানাপুর গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা। জি। ঘটনাটির সময় 1992 সাল। জি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সাহেব আলী। এই নামেই উনি মানে সবাই ওই এলাকায় তাকে চিনতেন। তো ওনার সাহেব আলী নর্মালি উনি একজন কৃষক ছিলেন, এবং ওনার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে রাতের বেলা উনি ওই টর্চ লাইট নিয়ে, এবং আমাদের স্থানীয় ভাষায় এটাকে টেটা বল, ওই টেটা দিয়ে উনি মাছ ধরতে যেতেন, মাছ শিকারে যেতেন আর কি। তো যখন মাছ শিকারে যেতেন তখন ওনার সাথে বেশ কিছু জিনিস সাথে নিয়ে যেতেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে ওই বাম মাছ উনি শিকার করতেন, অনেক সময় বাম মাছ গর্তের মধ্যে থাকে, তো একটা নির্দিষ্ট কৌশলে সেই মাছগুলো শিকার করতে হয়, মানে উনি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েই বের হতেন সাধারণত রাতের বেলা। তো ভোরের দিকে আবার ফিরে আসতেন, তো ঘন্টা 4-5 ঘুমাতেন, আবার উনি মাঠে চলে যেতেন। এটা ছিল তার একটা দৈনন্দিন একটা রুটিন। স্পেশালি বর্ষাকালে উনি এই রুটিনটা ফলো করতেন। তো ওনার স্বভাব অনুযায়ী একদিন উনি বর্ষাকালে রাতের বেলা বের হয়েছেন মাছ ধরার জন্য। তো উনি যখন, রাসূল একটু বলে রাখা ভালো যে খানখানাপুরের থেকে কিন্তু পদ্মা নদী খুব বেশি দূরে নয়, তো বেশি দূরে না থাকার কারণে বর্ষাকালে দেখা যাচ্ছে যে ওই নদীর পানিগুলো মানে একটু বেড়ে যাওয়ার কারণে এমনিতেই আশেপাশে মানে যে সমস্ত নালাগুলো আছে সেগুলোতে পানি ঢুকে পড়ে, এবং বেশ মাছও সেখানে পাওয়া যায়। ওই সময়টা বেশ মানে মাছ শিকারের ওই জায়গাটাতে মানে ভালো একটা মৌসুম আর কি। তো উনি যখন রাত্রেবেলা যেদিন বের হয়েছেন, বের হওয়ার পরে উনি একটা গর্ত ফলো করলেন, যে উনি চিন্তা করেন এই গর্তের মধ্যে একটু চেষ্টা করে দেখি কোনো মাছ বা বাম মাছ আছে কিনা। তো উনি চেষ্টা করছিলেন,
উনি প্রথমে মানে যারা, আমি যদিও রাসেল ভাই এই টাইপের মাছ ধরা কখনো দেখি নাই, তো আমি যতটুকু শুনেছি আর কি, যে ওই বাম মাছ ধরার জন্য গর্তের মধ্যে বড়শিতে কোনো খাবার দিয়ে ভিতরের দিকে ছুড়ে দিতে হয়। তখন মাছ ওটা খেলে পারে, ওরা আস্তে আস্তে ওইটা নাকি নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, তখন আবার আস্তে আস্তে টেনে টেনে মাছটাকে বের করে নিয়ে আসতে হয়। এটা নাকি প্রক্রিয়া আর কি। তো উনি খেয়াল করছিলেন যে উনি এক গর্তের মধ্যে ওই বড়শির সাথে উনি খাবার দিয়ে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, তো সাধারণত ভিতরে মাছ থাকলে মাছ ওটা খেয়ে ফেলে সাথে সাথে। তো উনি ফলো করলেন সেটা হচ্ছে যে এটা ভিতরে দেওয়ার সাথে সাথে মনে হলো ভেতর থেকে কে যেন ওই বড়শিটা ছুঁড়ে আবার বাইরে ফেলে দিল। তো উনি তো খুব অবাক হলেন, কি ব্যাপার, এইরকম ঘটনা তো আমার লাইফে কখনো দেখিনি, যে গর্তের ভিতরে আমি বড়শি দিলাম অথচ সেটা আবার বাইরে ছুঁড়ে ফেলে দিল, ভিতরে গর্তের মধ্যে আবার পানি আছে। তো এটা কি কারণে হতে পারে উনি কিছুতেই বুঝতে পারছিলেন না। তো উনি চিন্তা করলেন যে এখানে নিশ্চয়ই মাছ আছে, বা উনি বেশ একটু অ্যাস্ট্রোনিস্ট হলেন, চিন্তা করলেন নিশ্চয়ই এখানে বড় মাছ আছে বা কিছু একটা আছে, যে কোনো ভাবে এখানে আমাকে মাছটা ধরতেই হবে। উনি বারবার ট্রাই করছিলেন, বারবার যতবারই ফেলেন ততবারই উনি এটা মানে এই করে আর কি, বারবার ওই বড়শিটা বাইরে চলে আসছিল। তো হঠাৎ এক সময় উনি বড়শিতে টান অনুভব করলেন, তখন উনি দেখলেন যে হ্যাঁ এইবার মনে হয় ভেতরে থাকা মাছটা হয়তো বা ওইটা খেয়ে ফেলেছে। তখন উনি বেশ টানতে থাকেন মাছটাকে বাইরে নিয়ে, কিন্তু অনেক টানাটানি করার পরেও ওনার মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে উনি সেটা পেরে ওঠে না। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু সকাল হয়ে যাচ্ছে তো এখন থাক। উনি একটা শক্ত একটা মানে লাঠি বা ইটের সাথে উনি ওই ইটা বেঁধে রেখেছিলেন, মানে সুতোটা বেঁধে রেখেছিলেন, যাতে করে ওই বড় যে লাঠিটা সেটা তো আর গর্তের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারবে না, মানে আড়াআড়ি করে রেখে দিয়েছিলেন, যাতে করে ওইটা সকালে আবার লোকজন নিয়ে এসে গর্তটা আর একটু চওড়া করে ভিতরতে মাছটাকে বের করা যায়। কিন্তু রাসেল ভাই উনি সকালবেলা আবার বাসায় গিয়ে যখন লোকটোক নিয়ে আসছেন, এসে দেখেন যে সবকিছুই ঠিক আছে, লাঠির জায়গায় আছে, কিন্তু সুতোটা ছেঁড়া। তো এটা উনি একদম স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা একদম নর্মাল ব্যাপার, হয়তো বা মাছ টানাটানি করে সুতো ছিঁড়ে চলে গেছে, এটাই উনি একদম অ্যাজ ইউজুয়াল হিসাবে নিয়েছেন, যেটা নিয়ে উনি অন্য কোনো চিন্তাও ওনার মাথায় আনেন নেই। কিন্তু এর রাসেল ভাই 2-3 দিন পরে ওনার একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে ওনার ডান হাতে মানে একটা ঘায়ের মতো দেখা যায়, এবং মাত্র কয়েকদিনের মধ্যে সমস্ত হাতে সেটা ছড়িয়ে পড়ে। এবং উনি যখন ডাক্তার দেখাতে যান, ডাক্তার বলেন যে আপনার হাতের যে অবস্থা, এখন যদি কোনোই থেকে এটা কেটে না ফেলা হয় তো তাহলে সমস্ত শরীর আস্তে আস্তে ধরে যাবে। তখন হ্যাঁ ডাক্তার পরামর্শ দেয়। এখন সবাই জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো, বলে যে আপনার হাতে পয়জন লেগেছিল। এখন উনি বলে যে কিভাবে লাগলো আমি তো ঠিক বুঝতে পারছি না, এই কয়েকদিনের মধ্যেই লেগে গেল। এখন মানে অন্য লোকরা বলে যে তুমি যেহেতু রাতের বেলা মাছ টাছ ধরো, অনেক সময় লেগে যেতেও পারে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে কেউ অতটা মাথা ঘামায়ও নাই আসলে। তো ওনার রাসেল ভাই ডান হাতের কোনোই থেকে কেটে ফেলতে হয় আর কি। এরপরে মোটামুটি 4-5 মাস উনি মানে ওইভাবে কোনো কাজ করতে পারেন না, তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে ওঠেন আর কি। তখন ওনার শুধু বাম হাত ছিল এবং ওইভাবেই উনি কৃষি কাজগুলো করতেন। তো এর মধ্যে রাসেল ভাই ওই সময় তো বর্ষাকাল শেষ হয়ে যায়, পরবর্তীতে আস্তে আস্তে শীতকাল আসে। তো শীতকাল আসার পরে উনি মানে ওনার বাসার একদম পাশেই একটা ডোবা ছিল এবং পানি খুব কম ছিল সেখানে, একদম মানে নর্মাল একটা ডোবা আর কি। তো উনি রাতের বেলা হঠাৎ মানে একদিন রাতের বেলা মানে উনি শুনছিলেন যে ডোবার মধ্যে মানে পানির মধ্যে খুব মানে খলখল শব্দ হচ্ছে, মানে বড় টাইপের মাছ যদি মাঝে মাঝে পানি নাড়াচাড়া দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ। যেহেতু উনি মাছ টাছ ধরতেন, এই শব্দগুলোর সঙ্গে উনি পরিচিত ছিলেন। তো উনি চিন্তা করলেন যে এইখানে ডোবার মধ্যে তো মাছ আসার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু গ্রামীণ পরিবেশ, অনেক সময় বড় বড় গুই সাপ থাকে, সেগুলো হয়তো বা ব্যাং ধরার জন্য চলে আসতে পারে এখানে, এইটাই হতে পারে। তো উনি এই বিষয়গুলো এইভাবেই উনি নিয়েছেন। তারপরে এরকম রাসেল ভাই প্রতিদিনই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সেটা হতো। উনি এটা খেয়াল করতেন যে প্রায় রাত 1টা বা 1:30 বা 2টার দিকে এরকম শব্দটা হতো, এবং বেশ খানিকক্ষণ শব্দ হওয়ার পরে আর এই শব্দটা হতো না। তো উনি একদিন চিন্তা করলেন যে আসলে এই জিনিসটা কি, আমি একটু দেখি। তো একদিন রাতের বেলা রাসেল ভাই উনি যখন এই শব্দটি শোনেন, উনি তখন টর্চ লাইট নিয়ে বের হন, মানে এমনি স্বাভাবিকভাবে, ওটা যে কোনো মাছ বা কিছু এইটা তাকে ধরবে বা মারবে এই টাইপের কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তো উনি যখন বের হওয়ার পর উনি ওই সময়
শীত ছিল, শীতের সময় মানে জ্যোৎস্না রাত ছিল। তো উনি যদিও টর্চ নিয়ে বের হয়েছে, তো উনি যখন ওনার ওই বাসার পাশে ডোবার কাছে গিয়েছেন, তো যাওয়ার পর উনি দেখছেন যে ওখানে যাওয়ার পর যখন টর্চ লাইট জ্বালিয়েছেন, দেখেন টর্চ লাইটটা কোনো কারণে জ্বলছে না। তো উনি খুব মানে অবাক হন যে কেবল তো আমি একটু টেস্ট করে নিয়ে আসলাম, তো টর্চ লাইটটা জ্বলছে কিন্তু হঠাৎ করে জ্বলছে না কেন, হতে পারে কোনো সমস্যা হতেই পারে। তো উনি চাঁদের আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন যে ওই ডোবার মধ্যে মনে হচ্ছে যে 2 হাত বা 2 পা আছে এমন একটা প্রাণী ওই ডোবার মধ্যে সাঁতার কাটছে এবং পানি নড়াচড়া করছে। তো উনি যদিও এরকম মানে রাতের বেলা দেখে মনে হচ্ছিল, উনি চিন্তা করলেন এটা আসলে বড় কোনো মাছ হয়তো বা হবে, কোনো কারণে বর্ষার সময় অনেক সময় দেখা যায় এক পুকুরের মাছ আর এক জায়গায় চলে আসে, এমনি মানে ডাঙার উপর দিয়ে, এরকম কিন্তু হয় রাসেল ভাই, আমরা অনেক সময় দেখেছি এটা, বর্ষাকালে এরকম মাছ উঠে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো উনি চিন্তা করেন হয়তো এরকম কোনো কারণে চলে আসছিল, তো এইটা হয়তো এরকম হতে পারে রাতের বেলা এটা এরকম করে। তো উনি ওই রাতের বেলা রাসেল ভাই আর কোনো চিন্তা ভাবনা করেন না, উনি বাসায় গিয়ে শুয়ে পড়েন, চিন্তা করেন কালকে রাতের বেলা আবার বা দিনের বেলা আমি একটু ট্রাই করবো। কিন্তু দিনের বেলা অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেন, দেখে যে না এরকম কোনো মাছের কোনো অস্তিত্বই নেই সেখানে। কিন্তু রাতের বেলা রাসেল ভাই যখন আবার ওই ধরনের শব্দটা হয়েছিল, তখন উনি ওই ট্যাটা নিয়ে বের হন, যেটা উনি সাধারণত মাছ শিকার করতেন যেটা দিয়ে। তো এটা নিয়ে বের হওয়ার পর উনি যখন দেখলেন যে ওই সত্যি রাতের বেলা গত রাত্রে উনি যেটা দেখেছিলেন আর কি ওরকম একটা জিনিস ওর মধ্যে সাঁতার কাটছে, উনি ওনার ট্যাটাটা ছুঁড়ে মারেন, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয় এবং উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই জিনিসটা আস্তে আস্তে পুকুর মানে পানি থেকে ডাঙার উপর উঠে আসে এবং উঠে এসে ঠিক মানুষের মতো হাঁটতে হাঁটতে পুকুরের আরেক পাশে চলে যায় এবং আস্তে আস্তে মিলিয়ে যায়। তো উনি রাসেল ভাই এই জিনিসটা দেখে তখন হলো ভয় পান, এই প্রথম ওনার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়। তখন উনি সকালবেলা বাসায় বলেন যে এই ঘটনা ঘটেছে। তখন বাসার সবাই বলে যে এটা কোনো অশুভ কিছু বা খারাপ জিন টিন এরকম সবাই বলে, দেখ এই ঘটনা ওনারা এই জায়গায় সমাপ্ত করেছেন। কিন্তু রাসেল ভাই উনি তো ওনার পরবর্তী সময় যখন বর্ষাকাল আসছে, তখন তো ওনার ওই যে অভ্যাস রাতের বেলা মাছ ধরা, তখন উনি বের হয়েছেন। বের হওয়ার পর যখন মাছ ধরতে, উনি সাধারণত একা একাই মাছ ধরতেন, কারণ ওই সহযোগী থাকতে যাওয়ার সময় মাছের ভাগ দিতে হয়, আর উনি গরিব মানুষ ছিলেন যার কারণে ওই একাই উনি যেতেন। তো উনি রাতের বেলা একদিন মাছ ধরার জন্য বের হয়েছেন, রাত তখন বাজে প্রায় 1:30। হঠাৎ করে দেখেন ওনার রাসেল ভাই 3টা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। তো হঠাৎ করে দেখে ওনার বড় সন্তান পেছন থেকে মানে বাবা বলে ডাকছে। তখন উনি তাকিয়ে দেখেন যে ওনার ছেলে, বলে যে এই কি ব্যাপার, তুই এত রাতে কোত্থেকে আসলি? ছেলে কোনো কথা বলে না, কথা না বলে পেছন দিকে ঘুরে দৌড় দেয়। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার ছেলে এত রাত্রে এখানে কিভাবে আসলো, মনে হয় আমার পিছু নিয়েছে, ও মনে মাছ ধরা শিখতে চায় এই টাইপের কিছু। কিন্তু ও যেহেতু একা একা দৌড় দিয়ে, উনি চিন্তা করছে ছেলেটা বাড়ি চিনে যেতে পারবে, তো উনি আবার ওনার ছেলের পিছু নেন যে দেখি মানে কোথায় যায় বা বাসা পর্যন্ত গেল কিনা। তো রাসেল ভাই উনি বাসা পর্যন্ত গিয়ে দেখে যে বাড়ির দরজা বন্ধ, উনি যেভাবে বের হয়ে আসছিলেন। তো উনি আবার দরজায় নক করার স্ত্রী খুলে দেন, বলে যে ছেলে কোথায়, বলে তো ঘুমাচ্ছে, এবং দেখে আসলে ঘুমাচ্ছে, বলে যে না সে তো বের হয়নি। তো যাই হোক রাসেল ভাই উনি বিষয়টা খুব লাগেন, মানে অদ্ভুত লাগে। উনি আর ওই রাত্রে মাছ ধরতে যান নাই, উনি বাসায় শুয়ে পড়েন। কিন্তু সকালবেলা একটা অঘটন ঘটে যায়। সকালে ওনার স্ত্রী বলে যে ওনার বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চতুর্দিকে মানে খোঁজা হয়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত রাসেল ভাই ওনার পাশের ডোবা থেকে ওনার ছেলের লাশ উদ্ধার করা হয় এবং মনে হচ্ছে খুবই বীভৎস ভাবে মানে তাকে হত্যা করা হয়েছে এবং তার শরীরের হাড়গুলো মানে এমন ভাবে মানে ভেঙে দেয়া হয়েছে, মানে তার মৃত্যুর আগে মনে হচ্ছে তার শরীরের হাড়ের জয়েন্ট গুলো সব ভেঙে দেওয়া হয়েছিল, মানে খুবই নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। তো এখন এতটুকু একটা ছেলে, তার বয়স ছিল মাত্র 6 বছর, তাই এরকম শত্রু কার থাকতে পারে বা ওনার এরকম শত্রু আছে বলে মানে উনি কিছুতেই করতে পারেন না। তো জায়গাটা তখন মোটামুটি পুলিশ আসে, এটা আসলে কোনো সুরাহা হয় না আসলে, মানে এরকম কোনো প্রমাণও করতে পারেন ওনার কোনো শত্রু নেই এবং গ্রামবাসী সবাই ওনাকে ভালোবাসতেন, এই জন্য ওরকম কোনো কিছু পান না। যাই হোক রাসেল ভাই এই ঘটনার 3-4 মাস পরের ঘটনা, এর মধ্যে আসলে আর কোনো ঘটনা ঘটে নাই। 3-4 মাস পরে আবার একদিন উনি মাছ ধরতে গিয়েছেন। ওই দিন উনি দেখেন ঠিক একই রকম ভাবে ওনার মেজো ছেলে পেছন থেকে বাবা বলে ডাক দিয়েছেন। তখন ডাক দেওয়ার পরে উনি বলেন এই কি ব্যাপার, তুই আবার
এত রাত্রে উঠে আসছিস কেন? কিন্তু দেখে ঠিক একই রকম ভাবে ওই ঠিক বড় ছেলে যেভাবে ঘুরে দৌড় দিয়েছিল সেও চলে যায় ওরকম ভাবে বাড়ির দিকে। উনি আবার চিন্তা করে, যাই দেখি ছোট মানুষ বাসায় পৌঁছালো কিনা। উনি আবার যায় দেখে একই অবস্থা রাসেল ভাই, ছেলে তো বাসায় ঘুমাচ্ছে। সে কোথা থেকে, মানে আপনারা উনি কাকে দেখলেন? ঠিক একই রকম ভাবে ঠিক বড় ছেলে রাসেল ভাই যেভাবে মারা গিয়েছিল সকালবেলা, মেজর ছেলের লাশটাও ওই ডোবাতে পাওয়া যায়। এইভাবে ঠিক সেম ওয়েতে তার ছোট সন্তানও মারা যায়। তবে সরি রাসেল ভাই, একটু বলা ভুল হয়ে গেল। তার ছোট সন্তান মারা গিয়েছিল কলেরায়, হঠাৎ করে কলেরা হয়েছে, মারা গেছে। সে তখন বাচ্চা একদমই ছোট আর কি। এবং এই 3 সন্তান হারানোর শোকে তার স্ত্রীও আস্তে আস্তে মানে শোকে শোকে আস্তে আস্তে মারা যান। মোটামুটি বছর মানে 1 বছর ঘুরতে না ঘুরতে ওনার পরিবার একদম শেষ হয়ে যায়। পরে উনি চিন্তা করেন আমার সাথে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তখন উনি একজন আলেমের শরণাপন্ন হন। তখন ওই আলেম বেশ কিছু বিষয় চিন্তা ভাবনা করে পরে উনি বলেন যে, তুমি একটা সময় মাছ ধরতে গিয়েছিলে একটা গর্তের কাছে, তুমি গর্তে বড়শি ফেলছিলে কিন্তু বারবার সেই বড়শিটা বের হয়ে আসছিল, কিন্তু তারপরও তুমি বারবার চেষ্টা করছিলে, কারণ তুমি যেটাকে মানে মাছ ধরার জন্য ট্রাই করছিলে ওটা আসলে কোনো মাছ ছিল না, ওটা একটা জিন ছিল, কিন্তু তুমি বারবার তাকে ট্রাই করতেছিলা। শেষ পর্যন্ত তাকে আটকানোর চেষ্টা করছিলে তুমি, ওই কারণেই তোমার হাতে একটা সমস্যা হয়েছিল। এটা আসলে এমনিতে কোনো পয়জন লাগে নাই, যার কারণে তোমার হাতটা কেটে ফেলতে হয়। এবং এইটার প্রতিশোধ হিসাবেই, তারা আসলে ভালো জিন ছিল না, এটার প্রতিশোধ হিসাবেই তারা আস্তে আস্তে তোমার পরিবারকে শেষ করে দিয়েছে। আসলে ভাই উনি ওনার পরিবার যখন শেষ হয়ে যায় উনিও মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং আস্তে 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 উনি সম্পূর্ণভাবে মানে উন্মাদ হয়ে যান। এবং উনি রাস্তাঘাটে থাকতেন, ঘুরে বেড়াতেন সম্পূর্ণ উন্মাদ অবস্থায়, লোকজন কিছু দিলে খেতেন। তো একটা সময় রাসেল ভাই মানে 1993 সালের পর থেকে সাহেব আলীকে আর কখনো দেখা যায়নি। সবাই চিন্তা করেছেন যে পাগল হয়ে গেছে, হয়তো বা হাঁটতে হাঁটতে কোথাও চলে গেছে। তো এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথাও নাই, কেউ হয়তো বা খোঁজও করেন নাই, কিন্তু অনেকে এই গল্পটা করেন আর কি। ওখানে আসলে আদৌ সাহেব আলী এখন জীবিত আছেন কিনা আমরা জানি না, বা কোথায় আছে তাও আমরা বলতে পারবো না। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে মেসেজ একটু পরে, আমি চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার ঘটনায়। আশা করছি ডক্টর আলিফের এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। রাসেল ভাই, সেকেন্ড ঘটনা শুরু হওয়ার আগে একটু একটা পোস্টমর্টমের অ্যান্সার দিতে চাচ্ছি। অনেকেই তো চিন্তা ভাবনা করছে যে আসলে লাস্ট ঘটনাতে সবাই মারা গেলে ঘটনা বললো কে। আমি আগেও একবার বলেছি যে আমি ওনার নেইবারের কাছ থেকে পেয়েছি, যে লোকটা ঘটনা শেয়ার করে গেছে তিনি নিজেও মারা গেছেন, যে তার নেইবারকে তিনি টাইম টু টাইম, নেইবার তার ফ্রেন্ডকে তিনি টাইম বলেছিলাম। হ্যাঁ, তারপর বলেছে যে তুমি ঘটনা বললো কে। তো নেইবাররা তো ঘটনা জানার পরে খোঁজ খবর রাখে তার বাসাটা। আমি বলবো না এটা কোন জায়গায়, ওল্ড টাউনের সেই জায়গায় এখন একটা বড় অ্যাপার্টমেন্টও হয়ে গেছে। এবং ওই পুরো বাড়ির মানে পরবর্তী সময়ে মানে যে কয়টা ফ্ল্যাট পায় তার ছোট ছেলেই মানে সুবিধা মানে ইয়া হিসেবে পায় আর কি, তার উত্তরসূরি হিসেবে পায়, আর কোনো ফ্যামিলির কেউ ছিল না। আর কিছু মানুষজন আছে সাথে, সেটার কথা বলছি না, কিন্তু যে ঘটনা শেয়ার করেছেন তিনি ছিলেন তার বন্ধু এবং নেইবার। তার কাছ থেকেই আমার আসলে তার রেফারেন্সেই আসলে তার কাছ থেকে ঘটনাটা পাওয়া আর কি। এই হচ্ছে আমার ক্লারিফাই করা দরকার ছিল। সেকেন্ড ঘটনাটা শুরু করব। আফরোজা ইয়াসমিন নামে এক আপুর ঘটনা শেয়ার করব। উনি কোথা থেকে আমাকে ঘটনা পাঠিয়েছেন সেটা বলার পারমিশন দেননি, তাই সেটা লুকিয়ে যাচ্ছি। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে ওনার দাদি মারা যাবার পর থেকে। তো দাদি যেদিন মারা যায় তার 3 মাস পর থেকে ঘটনাটা মূলত শুরু। তিনি তখন হোস্টেলে থাকতেন পড়াশোনা করার জন্য কলেজে। তো হোস্টেলে থাকা অবস্থায় তার সাথে আরো 2 জন রুমমেটও ছিল। হঠাৎ করে সেদিন তিনি ফিল করলেন লাইট বন্ধ, ঘুমের সময় ঘুমাতে যাবে তন্দ্রা চলে আসছে, এমন সময় ফিল করলেন তার পায়ের উপর থেকে আলতো করে একটা ছুঁয়ে দিল, হাত দিয়ে ছুঁয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল হঠাৎ করে। এরকম করে তার রুমমেট কখনো আচরণ করেনি, আগে কখনো আচরণ করেনি। তো তিনি খুব অবাক হয়ে লাইটটা জ্বালালো যে আসলে দুষ্টুমি করেও কেউ করছে কিনা। দেখলো যে রুমমেটটা 2 জনই ঘুম, এবং এত ফাস্ট উঠে গিয়ে শব্দ হবে মাস্ট। এই 2011-র ঘটনা শেয়ার করছি। তখন এরকম হওয়ার কথা না, তিনি লাইট অফ করে গেলেন এবং ঘুমিয়ে গেলেন। পরবর্তী সময়ে
কিছুদিন পর তিনি আবারও একই জিনিস ফিল করলেন এবং ফিল করলেন যে তার পায়ের উপর থেকে পায়ের উপরে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, হাত ধরে মানে আলতো করে টেনে দিচ্ছে অথবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো তিনি কয়েকবার লক্ষ্য করার পরে তিনি তার মাকে বললেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে হোস্টেলের ভিতরে, আমি থাকতে পারছি না, পড়তে পারছি না। এবং একদিন হোস্টেলের রুমমেট ছিল না, সেদিন আলো থাকা অবস্থায় জানি তার মাথায় হাত বুলিয়ে দেয়। এবং আপনি একা বসে আছেন, আপনার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, আপনার কাছে তখন কিরকম লাগবে আমি জানি না। আমার কাছেও খারাপ লাগতো যে এরকম হঠাৎ করে হাত বুলিয়ে দিবে কে। তার বাসায় যাবেন, পড়াশোনা তিনি করতে পারছিলেন না। বাসায় জানানোর পর তার বাসার লোকজন বলে যে ঠিক আছে তুমি বাসায় আসো, যেহেতু পড়াশোনা করতে কষ্ট হচ্ছে বাসায় আসো। তিনি তার বাবা মাকে বললেন। তার বাবা খুব প্র্যাকটিক্যাল একটা পার্সন এবং তিনি এই জিনিসটা বিশ্বাস করেননি ওই মুহূর্তে। পরবর্তী সময়ে তার নানি এবং তার মার সহযোগিতায় তিনি তাদের পরিচিত একজন আলেমের কাছে যান এবং ওই আলেম শুধুমাত্র তার নানিকেই ভেতরে বসতে দেয় এবং তাকে আর তার মাকে বাইরে রাখে। এক পর্যায়ে তিনি তার নানিকে বলে যে আসলে ওনার সাথে একটা কাপল জিন সবসময় থাকে এবং তারা ওর সাথেই থাকতে পছন্দ করে। এবং এমন এই দুই কাপল জিন ছিল তার দাদির সাথে। সেই থেকে উনি ফ্যামিলির বড় মেয়ে এবং এরপর থেকে ওনার সাথে থাকতে শুরু করেছে। এবং শুরুতে বলেছিল যে আমি এটার কোনো কিছু করতে পারবো না, চিকিৎসা করতে পারবো না, উল্টা আমি যদি কিছু করি আমার ক্ষতি হয়ে যেতে পারে। পরবর্তী দিন তার নানিকে ডেকে বলে যে ওনারা আসলে ওনার কোনো ক্ষতি করবে না এবং সাথে থাকবে। তো আপনারা এক কাজ করেন, এই তাবিজটা নেন, এই তাবিজটা ওনার সাথে রাখেন সবসময়, অ্যাটলিস্ট কাছে থাকলেও ওনার খাটে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, ঘুমটা যাতে ভালো হয়, এটা হেল্প করতে পারে। তো পরবর্তী সময়ে এক্সাম কাছাকাছি ঘনিয়ে আসে। এক পর্যায়ে তিনি এক্সামের কারণে তার হোস্টেলে ফেরত যায়। তো হোস্টেলে ফেরত যাওয়ার পরে তার বাসার থেকে শুনতে থাকে যে তার রুমের মধ্যে ওই দিন হঠাৎ করে গেস্ট আসার পরে তার মা এবং তার ভাই ওই রুমের মধ্যে থাকতে যায় আর কি, তার রুমের মধ্যে ঘুমাতে যায়। তো এরকম শব্দ আসে যে কেউ হাড় ভাঙা শব্দ, রাগে গড় গড় করছে, তার খাটের মধ্যে যেন কেউ শুতে না পারে, এরকম শব্দ আসছে রুম থেকে। তো এটা কন্টিনিউ করতে থাকে রাসেল ভাই। হঠাৎ করে তিনি লক্ষ্য করেন, পড়তে বসছে, লক্ষ্য করছে যে হাতের উপরে কেউ শক্ত করে ধরে আছে। কিছুক্ষণ পর 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে হাতের উপরে। অথবা তার প্রচন্ড ঘুম পেত, সবসময় ঘুম পেত। আমি একটা জিনিস স্কিপ করে গেছি, উনি খুব স্বপ্ন দেখত রাসেল ভাই, এবং স্বপ্নটা এরকম যে উনি খুব ক্লিয়ার স্বপ্ন দেখত, একদম পরিষ্কার স্বপ্ন, পরের দিন মনে থাকতো এরকম স্বপ্ন। এবং উনি ভবিষ্যৎ মানে পরে কি হতে পারে বা কি হতে যেতে পারে এরকম স্বপ্ন পর্যন্ত দেখতো। এবং দেখতো সব তার বাবাকে নিয়ে, তার বাবার ভালো ক্ষতি সবকিছু তিনি স্বপ্নে দেখতেন এবং প্রায় সময় দেখতেন। তো তিনি তার মাকে বলতেন যে বাবার আজকে ঝামেলা হতে পারে বা কিছু, তার মা আগের থেকেই বাবাকে সতর্ক করে দিত, এরকম আর কি। আর হোস্টেলে ব্যাক করার পর থেকে রাসেল ভাই উনি কন্টিনিউয়াসলি ঘুমাতে থাকেন, কিছুক্ষণ পর পর ঘুম আসতো। তো হোস্টেলের যে রুমমেট আছে তারা বলতো যে আপু যে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে কথা বলছে, এবং উনি সারাক্ষণ ঘুমাতোই, মানে কারোর সাথে কথা বলতো না, খেত না ঠিক মতো, সারাক্ষণ 24 আওয়ার্সের মধ্যে দেখা যেত 18-19 ঘন্টা ঘুমের মধ্যে চলে গেছে। তো বলে যে উনি কথাও বলেন না, কারোর সাথে মানে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, আন্টি তার মাকে বলছে তার রুমমেটসরা। তো এরকম পর্যায়ে এমন হয়েছে যে তার ফ্রেন্ডরা যদি তার সাথে কোনো খারাপ ব্যবহার করতো, দেখা যেত যে ইনস্ট্যান্ট তার ফ্রেন্ডের এগেইনস্ট মানে ফ্রেন্ডের কোনো ক্ষতি হয়ে যেত। হঠাৎ করে কেউ ব্যথা পেয়েছে, তার সাথে খারাপ ব্যবহার করলো, হঠাৎ করে হাত কেটে গেল, এরকম হতে থাকলো। একটা পর্যায়ে উনি সহ্য করতে না পেরে উনি তার মা বাবাকে বলেন যে এই ঘটনাগুলো তো আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিতে পারছি না, তো এটার ব্যাপারে একটা ভিজিট করো। তো এর মাঝখানে তার কিছু স্বপ্ন আসতে থাকে, স্বপ্ন দেখতে থাকে, একটা মানুষের সাথে তার পরিচয় হয় এবং এত জীবন্ত মানুষ মনে হয় যে সে কালকেই তার সাথে দেখা করবে, এরকম টাইপের। তো পরবর্তী সময় একটা ছেলের সাথে তার পরিচয় হয় এবং বিয়ে হয়ে যায়, এবং এটা সেই মানুষটাই তাকে মানে বিয়ে করেন তিনি, যাকে স্বপ্ন দেখতেন রেগুলার। তো হাজব্যান্ড ওয়াইফের লাইফ স্টার্ট হয়, তার বিয়ে হয়ে যায় তার এক পর্যায়ে, এবং বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই সমস্যা শুরু হয়, তার হাজব্যান্ডের সাথে তার সমস্যা শুরু হয়। প্রথমে মনে হচ্ছিল যে তার সমস্যাগুলো হতে পারে ফ্যামিলিগত, কোনো কেউ যদি বদ নজর দিয়ে থাকে অথবা তার উপরে যদি কেউ হিংসা করে থাকে সেই থেকে হতে পারে। তো উনি এই জিনিসটা চিন্তা করতে করতে আবার সেই হুজুরের কাছে যায়, শরণাপন্ন হন যে তার ঘটনা ঘটল কে ঘটাচ্ছে বা কি ঘটছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই, উনি প্রায় যে কয়বারই ওনার সন্তান
লাভের আশায় সন্তান প্রেগনেন্ট হয়েছিলেন, সেই কয়বারই তার মিসক্যারেজ হয়ে যায়। 3বার 5 বছরের বিবাহিত জীবনে 3বার তার মিসক্যারেজ হয়ে গিয়েছিল। এখন স্টিল নাও এই পর্যন্ত তার এই ঘটনা ঘটে যাচ্ছে। এর মাঝখানে কিছুদিন আগের ঘটনা রাজশাহীর ঘটনাটা এরকম যে উনি রাস্তা পার হবে, তার সাথে তার ননদ ছিল। রাস্তা পার হওয়ার এক পর্যায়ে তার ননদ এবং ননদের আরেকজন সাথে কেউ ছিল, রাস্তা ক্রস করে গেছে। উনি অন্য মনস্ক হয়ে রাস্তা ক্রস করছিল। এক পর্যায়ে রাস্তা ক্রস করবার সময় তার মানে অপোজিট সাইড থেকে মানে একটা রিক্সা একটা গাড়ি আসছিল। এমন অবস্থা ছিল যে এত অল্প সেকেন্ডের ডিস্টেন্স ছিল যে উনি আর কোনোভাবেই ব্যাক করতে পারবে না, মানে ওখানে হয় তাকে অ্যাক্সিডেন্টই হয়ে পড়ে যেতে হবে। কিন্তু সামহাও ওই রিক্সাটা ওই জায়গা থেকে খুব ফাস্ট ছিটকে পড়ে এবং ওইখানকার উপস্থিত লোকজন বলেছে যে আপনি তো আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করছে, জাস্ট সিম্পলি আল্লাহ আপনাকে বাঁচাই দিছে, আপনার উপর দিয়ে কোনো ঝামেলা হয় নাই। রিক্সাটা তখন সাডেনলি মানে ওইখানে এমন ক্যালকুলেশন ছিল যে রিক্সা এবং গাড়ি তার উপর দিয়ে উঠে যাওয়ার কথা, কিন্তু তার এক ফোঁটা ক্ষতি হয় নাই। এবং খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটে। তিনি সেদিন সিল্কের কাপড় পরেছিলেন, সালোয়ার কামিজ পরেছিলেন। তার বাসায় মানে রান্না করতে গেছে, তো স্টোভের আগুন জ্বলছিল না। একটা পর্যায়ে আগুন জ্বালাতে যে তার স্টোভটা অন করে তিনি চেক করতে যে সামহাও আগুন লেগে এটা বাস্ট করে। তো ওই মুহূর্তে যে কেউ থাকলে তার মৃত্যু অবধারিত, কিন্তু তার শরীরে একটা ফোঁটাও আঁচড় লাগেনি। এবং রাসেল ভাই কন্টিনিউয়েশন এইটা কিন্তু এখন পর্যন্ত চলছে। আপুর উনি এটা কিছুদিন আগে বলেছে যে তার সাথে কেন ঘটছে এগুলি তিনি কিছুই জানেন না। তো পরবর্তী সময়ে আবারও তিনি হুজুরের কাছে যান তার ঘটনার ব্যাপারে জানার জন্য। ওই হুজুর বলে যে আসলে যে কাপল জিনটা আছে তারা আপনাকে ছাড়বে না এবং আপনার প্রতি তার প্রচুর মায়া। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে মায়া থেকে মানে হিসাবটা আলাদা, যে আপনাকে তিনি কারোর সাথে থাকতে দিবেন না এবং যে মানে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার তাদের কারণে হচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মহিলা তাকে সবসময় ডিস্টার্ব করে, তার চেহারাটা অলমোস্ট তার মতোই। এবং তিনি মানে উনি বলেছেন যে স্বপ্নে যে কয়বার তিনি তাকে দেখেছেন, আসলে তিনি ছিল না, এটা ছিল সেই জিনটা, যে জিনটা হাজব্যান্ড ওয়াইফ তার সাথে থাকতো সবসময়। এখন পর্যন্ত কন্টিনিউশন আছে। আমি আসলে আপনাকে দেখালাম কিছুক্ষণ আগে যে উনি একটা তেল পরিয়েছিলেন এবং এখানে ওনার হাজব্যান্ডের এবং ওনার নিজের, এবং এমন অবস্থা যে হাজব্যান্ড এবং ওয়াইফ ওদের বাচ্চা হচ্ছে না কেন, এই জিনিসটা বারবার তারা ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার পরে কোনো সমস্যা বের করছে না, কিন্তু কোনো ধরনের লাভ হচ্ছে না। তো রিসেন্টলি তেল পরার পরে আমি আপনাকে ছবিটা দিয়েছি যে একটা লেয়ার এসছে এবং এটা খুবই অদ্ভুত একটা লেয়ার এসছে তার হাজব্যান্ডের থেকে। তার দেখলাম তো তাদের সাথে মানে এরকম অবস্থা যে তার রুমমেট থেকে শুরু করে হাজব্যান্ড পর্যন্ত সবাই তার রুমের মধ্যে কিছু না কিছু প্রেজেন্স এখনো পর্যন্ত ফিল করে। রাসেল ভাই ইট কন্টিনিউস, এখনো পর্যন্ত কন্টিনিউ করছে এবং গতকালকেও মনে হয় কন্টিনিউ করেছে। আমি জানি না কি অবস্থা, তিনি আমাকে শেয়ার করেছিলেন কয়েকদিন আগে এবং আমার কাছে মনে হচ্ছিল আমি এটা শেয়ার করি বলতে সময়। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ, এবং আশা করছি যে ভালো আছেন আপনি আর ভালো লেগেছে আপনাদের আলিফের ঘটনাটা। এবং এখন আমাদের সঙ্গে আছেন আফনান ভাই তার ঘটনা শেয়ার করবেন এবং তাকে আমি ঘটনা শেয়ার করার সুযোগ দিচ্ছি এখন। আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা আপনাদের ভালো লাগবে। তো আফনান ভাই, আপনার সেকেন্ড ঘটনায় আমরা চলে যাই। বলতে হবে 1 সেকেন্ড। থ্যাংক ইউ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। এখন যে ঘটনাটি শেয়ার করবো, ঘটনাটি খুলনার ঘটনা। আর আমাদের খুলনায় কিন্তু রাসেল ভাই ভূতের ফিল্মের অনেক ফ্যান আছে। স্পেশালি আমি যখনই খুলনায় যাই অনেকে দেখা করতে আসে। তো আমাদের খুলনায় যাদের কাছ থেকে ঘটনাটা পাই অন্যতম হলো সৈকত এবং রূপম। এই রূপম আজকেও আমাকে একটা সুন্দর একটি ঘটনা দিয়েছে, সেই ঘটনাটি আমি রাসেল ভাই আজকে শেয়ার করতে চাই। রাসেল ভাই ঘটনাটি আসলে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। তো এটা আসলে ঘটনাটি কতটুকু ভয়ের এটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা যে অনেকটা শিক্ষণীয় আমার মনে হয়। যারা শুনবেন এখান থেকে অনেক কিছু শেখার আছে। তা আমি আশা করবো সেটা আজকে এই স্টোরিটা অন্তত ভয় হিসেবে কাউন্ট না করে অন্তত শিক্ষণীয় হিসেবে আপনারা বিষয়টা শুনবেন আর কি। চল ভাই, ঘটনাটি খুব বেশি দিন আগের না, 7-8 বছর আগের ঘটনা। তো এটি রূপমেরই আত্মীয়, সঙ্গত কারণে নাম বলতে পারছি না, বলতে নিষেধ করেছে, তো এই কারণে বলতে পারছি না। তো এটা হয় কি, ওর যে আত্মীয় সম্পর্কে উনি একটা রিলেশন করে বিয়ে করেন। তো বিয়ে করার পর দেখা যাচ্ছে যে মেয়ের যে পরিবার, এই পরিবারটা বিয়েটা মেনে নিতে পারছিলেন না। তো যার কারণে তারা চাচ্ছিলেন যে কোনো উপায়ে
তার মেয়ে বাড়িতে ফিরে আসুক। তো যখন অনেক বুঝিয়ে শুনিয়েও যখন কাজ হচ্ছিল না, তখন তারা ব্যতিক্রমী কিছু পদক্ষেপের আশ্রয় নেন। বিশেষ করে মেয়ের পরিবার ধনী হওয়ার কারণে এবং তাদের চিটাগাংয়ের ওদিকে বেশ ভালো বিজনেস ছিল তার বাবার। তো দেখা যাচ্ছে যে মোটামুটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও তাদের একটা একটা আসা যাওয়া ছিল তার বাবার। তো উনি এই পার্বত্য এলাকার আদিবাসী সম্প্রদায়ের একজন তান্ত্রিকের শরণাপন্ন হন এবং স্থানীয় লোকেরা তাকে বামন ঠাকুর হিসাবে চিনত। বামন ঠাকুর তাকে এই নামে সবাই চিনত আর কি। তো তার কাছ থেকে বেশ কিছু তদবির নিয়ে আসেন যে কোনো উপায় আমাকে মেয়েকে ফিরে পেতে হবে। এবং সত্যি রাসেল ভাই উনি যখন সেই তদবিরগুলো শুরু করেন, ওনার ওই মেয়ের যে হাজবেন্ড উনি ফলো করেন যে আস্তে আস্তে তার মেয়ের আচরণটা চেঞ্জ হয়েছে, তার হাজবেন্ডের ওয়াইফের আচরণটা রহস্যজনকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে অকারণেই অনেক সময় এমন কিছু আচরণ করে যেটা আসলে সহনীয় পর্যায়ে থাকে না। এবং একটা সময় রাগারাগি করে ওই মেয়ে তার বাপের বাড়িতে চলে যান। আচ্ছা, যখন চলে যান তখন উনি যেহেতু ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, এখন উনি যে কাজটা করেন সেটা হলো ওনার স্ত্রীকে ফিরে আনার জন্য উনি ঠিক একই রকম কাজ করা শুরু করেন। উনি আবার বিভিন্ন রকমের তান্ত্রিক, বিভিন্ন রকমের লোকের কাছে যাওয়া শুরু করেন যে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে, এবং বিভিন্নভাবে ওনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন। তো এইভাবে রাসেল ভাই চলছে, উনি এদিক দিয়ে ওনার স্ত্রীকে করছেন যে যেন ওনার কাছে ফিরে আসে, আর ওই মেয়ের বাবা মা করছে যাতে কোনোভাবে এই ছেলের কাছে না যায়। আচ্ছা, একই ব্যক্তির উপরে এইভাবে দ্বিপাক্ষিক ভাবে এই চাপটা চলে আসছিল। অসম্ভব ব্যাপার। তো এদিকে রাসেল ভাই কি হচ্ছিল যে ওই যে আপু উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলেন, শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে যাচ্ছিলেন এবং উনি মানসিকভাবেও আস্তে আস্তে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলেন। একটা পর্যায়ে রাসেল ভাই সত্যি ওই আপু আবার তার আগের হাজবেন্ডের বাসায় ফিরে আসে, তার নিজের বাসায় রাগারাগি করে আবার হাজবেন্ডের কাছে ফিরে আসে। ফিরে আসলেও ওনার হাজবেন্ড ফলো করেন ঠিক আগের যেই সংসার যে লাইফটা ছিল, যে সুন্দর একটা ভালোবাসা ছিল, এখনো সেটি নাই, সেটা একদম অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে আর কি। এবং দেখা যাচ্ছে যে উনি যখন ফিরে আসেন তখন থেকে রাসেল ভাই কিছু অদ্ভুত ব্যাপার ওনার বাসায় ঘটতে থাকে, যেটা আমি এখন বলতে চাচ্ছি। সেটা হলো ওনার হাজবেন্ড ওয়াইফ উভয় খেয়াল করতেন যে যেদিন থেকে ওনার ওয়াইফ বাসায় ফিরে আসছে সেদিন থেকে জানালায় কালো রঙের একটি বেড়াল বসে থাকতো। প্রথমে এরকম কালো রঙের বেড়াল উনি দেখতেন যে বসে আছে, দেখা যাচ্ছে যে তাড়িয়ে দিলে পারেও কিছুক্ষণ পরে দেখান আবার চলে আসতো। তো এভাবে হয়েছে কি ওনারা দেখতে দেখতে বিষয়টা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তখন আর পরে আর ভয় পেতেন না। এইভাবে রাসেল ভাই মাসখানেক যাওয়ার পর থেকে নতুন আর একটা উপদ্রব সৃষ্টি হয়। এখন আর কালো বিড়াল নয়, এখন দেখে হাজবেন্ড ওয়াইফ দুইজনই দেখে যে জানালার ভিতর দিয়ে একদম ছোট বামন আকৃতির একটা মানুষ ঢুকে আসছে, ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এটা দেখতো, কিন্তু তার কিছুদিন পর আর হাজবেন্ড আর এটা দেখতো না, শুধু ওয়াইফ দেখতো। ওয়াইফ বলতো ওই যে দেখো আসতেছে, এই যে এখন এখানে আছে, এরকম তার। আর যখনই ওই বামন রূপী ওই জিনিসটাকে দেখতো তার ওয়াইফ, উনি খুব ভয় পেতেন, মারাত্মক ভয় পেতেন। এবং আরো অদ্ভুত রাসেল ভাই যে ওই বামন রূপী জিনিসটা সে কি করতো একদম বাচ্চার মতো, তার ওয়াইফের ভাষ্য অনুযায়ী একবার শুধু ওই ভাইয়া দেখেছে, সেটা একদম বাচ্চার মতো দেখা যায়, কিন্তু চেহারায় দেখা যাচ্ছে সেটা বয়স্ক, কিন্তু আকার আকৃতি একদম একটা ছোট 1.5 থেকে 2 বছর বয়সী একটা বাচ্চার যতটুকু হাইট হয় ততটুকু। তো ওই আপু যখন শুয়ে থাকতেন তখন ওই আপুর ভাষ্য অনুযায়ী ঠিক ওই বামন ওই জিনিসটা এসে ওনার বুকের উপর বসে থাকতো, এবং যখনই বসতো তখন উনি ওনার হাত পা কিচ্ছু নাড়াতে পারতেন না, একদম অলস হয়ে অবশ হয়ে যেত, কিছুই নাড়াতে পারতেন না হাত পা। এইভাবে ওনার রাত কেটে যেত। তো কোনোভাবেই রাসেল ভাই এই সমস্যার সমাধান হচ্ছিল না। পরবর্তীতে এসে ওই মেয়ের যেই পরিবার এসে ওই ছেলের কাছে এসে বলে, মেয়ের হাজবেন্ডের কাছে এসে বলে যে আসলে এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা আমরাই সৃষ্টি করেছি, এটা আমরা বুঝতে পারি নাই যে এই পর্যায়ে যাবে। তো আমরা তোমার কাছে সিরিয়াস তারা চিন্তা করছে হয়তো ফিরে চলে যাবে, তাহলে মেয়েকে হয়তো আরেকটা ভালো জায়গায় দিয়ে দেবেন, জাস্ট এই সিম্পলি এই চিন্তাটা করেছেন, বড় ক্ষতি করার চিন্তা ভাবনা চিন্তাটা করেনি, ভয় পাওয়ানোর চেষ্টা ছিল হয়তো, এরকমটাই ছিল। হ্যাঁ, তখন রাসেল ভাই এই মেয়ের বাবা ঠিক সেই রাঙামাটির সেই যে আদিবাসী সম্প্রদায় সেই বামন ঠাকুরের কাছে আবার যান
গিয়ে বলেন যে গুরুজি, এই এখন তো আমরা এটা চাই না, আপনি মেয়েকে সুস্থ করার ব্যবস্থা করেন। এখন তো সে আর কোনোভাবেই মানে সুস্থ না, এখন সে মানে হাফ অ্যাবনর্মাল হয়ে গেছে। এবং আসলে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে একটা মানে ওই আপু কথা বলতে স্বাভাবিকভাবে কথা বলতে বলতে হঠাৎ করে ওনার গলা দিয়ে রক্ত বের হয়ে আসতো, নাক দিয়ে রক্ত বের হয়ে আসতো, এবং ডাক্তাররা অনেক ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনো লাভ হয়নি, সমাধান হয়নি। তখন ওনার ওই মেয়ের বাবা মা যখন দেখেন যে মেয়ের অবস্থা খুব খারাপ এবং মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তখনই আসলে ওনারা নিজেরা আবার সেই জায়গায় যান, গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করেন ওই আদিবাসী সম্প্রদায়ের ওই তান্ত্রিককে। তখন উনি বিষয়টা বলেন, আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়, কারণ তোমাদের জন্যই তো আমি ওই বামন রূপী ওই জিনটাকে চালান করেছিলাম। এখন রসেল ভাই উনি কিছুক্ষণ পরে তাদেরকে বলেন যে এখন তো বিষয়টা খুব কঠিন হয়ে গেছে, কারণ ওই বামন রূপী ওই জিনটা এখন আর তাকে ছাড়তে চাচ্ছে না, এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে, আমার পক্ষে এখন আর ওটাকে সারানো সম্ভব নয়। আচ্ছা, এর সব দায়িত্ব তোমাদের, আমি আর এর কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না, এই বলে উনি তাদেরকে পাঠিয়ে দেন। এখন রাসেল ভাই ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে শেষ পর্যন্ত বাংলাদেশের বহু জায়গায় ওনারা ট্রিটমেন্ট করিয়েছেন, কোথাও লাভ হয়নি, এবং ওনাকে ওনার বোন লন্ডনে থাকতো, লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে রাসেল ভাই যারা ওই সমস্ত মানে ইউরোপ, আমেরিকা, ওই সমস্ত যারা প্যারাসাইকোলজিস্ট এরকম এই টাইপের তাদের যে বিদ্যা দিয়ে যে কাজগুলো করেন, ওইখানে অনেক ট্রিটমেন্ট তারা করিয়েছে। করানোর পরে ওই আপু আস্তে 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 সুস্থ হয়ে যান। এটা একটা রাসেল ভাই আশার বিষয়, মানে আস্তে আস্তে সুস্থ হয়ে যান, কিন্তু উনি আর কখনোই মানে আগের হাজবেন্ডের কাছে আর ফিরে আসেননি। উনি অন্য জায়গায় ওনার বিবাহ হয়ে গেছে, উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন, কিন্তু কোথায় গিয়ে বা কার কাছ থেকে সুস্থ হয়েছেন বা কোন পদ্ধতিতে হয়েছে এটা আর জানা যায়নি। হয়তো বা কোনো একটা পদ্ধতিতে অবশ্যই হয়েছেন, বা যেটা হোক মানে বহির্বিশ্বে হয়তো বা অনেক ভালো এই টাইপের এক্সপার্ট থাকতে পারে, আপনার কাছে এটা জানা নেই, এটা আমার কাছে খবর আসেনি। তো আসলে ভাই যেই কারণে আমি আসলে ঘটনাটা শেয়ার করলাম সেটা হচ্ছে যে আবেগের কারণে আসলে অনেক কিছু করা যায়, কিন্তু যার উপরে এখানে একটা বিষয় বলে রাখা ভালো রাসেল ভাই, সেটা হচ্ছে যে মানে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস, যদি একবার কারো উপর প্রয়োগ করা হয় তার মৃত্যুর আগ পর্যন্ত এটার ফল তার বহন করতে হবে। মানে এটা শরীরের উপর এর প্রভাব থাকবেই, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা নাই এটাকে কাটিয়ে ওঠা। তো আমরা কোনোভাবেই যেন এই আবেগের পরে এই টাইপের কাজ কারোর উপরে যেন না করি, এটা আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাইনুদ্দিন ভাই, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে। জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা উনি হচ্ছেন লাশবাহী গাড়ির একজন ড্রাইভার। জি। উনি এই গত সপ্তাহ খানিকের ঘটনাটা, উনি ঢাকা এয়ারপোর্ট করিমেটলের একটি হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে যাচ্ছিল ঢাকা কেরানীগঞ্জের মধ্যে। তো পথের মধ্যে সন্ধ্যা হয়ে যায় এবং মাগরিবের আজান চলতে থাকে। তো উনি আমাকে এই ঘটনাটা বলছে যে আমার সাথে ঘটে যাওয়া এইটাই প্রথম। যখন উনি গাড়ি নিয়ে লাশ বাড়ি নিয়ে চলছিল, তো ওনার সাথে কোনো প্যাসেঞ্জার ছিল না, শুধু লাশটাই ছিল। তাকে অ্যাড্রেসটা লিখে দেওয়া হলো যে লাশটা কোথায় আর কি নিয়ে যাওয়া হবে। তো উনি যখন পথ দিয়ে যাচ্ছে, মাগরিব আজান চলতেছিল, ওই সময়তে নাকি তার পেছন থেকে কে যেন বলল, ড্রাইভার গাড়ি থামান। তখন উনি খুব ভয় হলো, উনি পিছনে তাকালো, দেখলো যে না, কেউ তো নেই। উনি ভাবলো যে গাড়ি যে থামাবো, কে বললো এই কথাটা, কিন্তু আচমকা উনি হঠাৎ থম খেয়ে যান যে গাড়ি নিচ থেকেই, উনি নিজে বন্ধ করেন, নিচ থেকে গাড়ি আপনি বন্ধ হয়ে গেল। তো উনি অবশেষে চাবিটাও বন্ধ করে বসে রইলেন। তো উনি আমাকে বলতেছেন যে যখন গাড়িটা বন্ধ হয়ে গেছে বা আমিও বন্ধ করে রাখলাম, তো পেছন থেকে কে যেন নামাজ পড়তেছিল। যেভাবে নামাজ পড়া হয় ঠিক আমি এরকম শব্দ শুনতে পাইতেছি যে সূরা ফাতিহা পড়তেছে, তাকবীরুল্লাহ দিতেছে, পুরো নামাজের মতো আমি পিছন থেকে শব্দ পাই। ঠিক 10টা মিনিট পরে গাড়ি আবার নিজেই এরকম চালু করা হয়, উনি চালু করেন এবং সেই লাশটা উনি দিয়ে যান। তো উনার মাথার ভিতর শুধু ওই কল্পনাটাই যে আমাকে পেছন থেকে কে বলল যে গাড়িটা থামান, এবং আমি যে নামাজ পড়া এই শব্দটা শুনলাম কি ছিল। তো ওটার ভিতরে তার মনের ভিতরে শুধু জাগরণ। তো উনি লাশ গাড়িটা দিয়েছে, উনি গ্যারেজে রেখে তারপরে বাসায় খুব দ্রুত চলে গেল এবং তার শরীরটা খুব অসুস্থ হয়েছিল।
উনি বললো যে আমার ঘাড় ব্যথা চলতেছিল, গরম লাগতেছিল, শীত লাগতেছিল এবং অস্থির লাগতেছিল। আমার ভালো না লাগাতে আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বো। তো উনি বললো যে আমি খাওয়া দাওয়া করে আমি তো ফ্লোরে ঘুমাই। তো যখন আমি ফ্লোরে ঘুমালাম রাত 1:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তো উঠে দেখি যে চারদিকে অন্ধকার, বাতি ঘরে নিবানো। তো ভেতরে ভেতরে ওই কথাটাই আমার শুধু কল্পনা আসে যে আমাকে গাড়ি পেছন থেকে কে বললো যে গাড়ি বন্ধ করো। উনি বললো যে আমি যখন হঠাৎ এই কথা চিন্তা করে আমার খাটের ভেতরের দিকে আমার দৃষ্টি গেল যে খাটের ভেতরের দিকে একটু কফিন, আমি যে লাশ গাড়িতে করে নিয়ে গেলাম সেই বাক্সটাই। তো ওইটাও দিকে আমি আতঙ্ক করলাম যে আমার খাটের নিচে কফিন কেন। উনি বললো যে আমি দ্রুত উঠে বাতিটা জ্বালালাম, পরবর্তীতে দেখি না। তখন আবার আমার মনে ভিতর সন্দেহ লাগলো তাহলে আমার মনে ভুল চলতেছে। তো বললাম আমি কি স্মোক করি, সিগারেট খাই। তখন সেই মতো আমি এই নার্ভাস থেকে বাঁচার জন্য, দুর্বলতা থেকে বাঁচার জন্য আমি একটি সিগারেট ধরাবো বলে আমি মাত্র সিগারেট মুখে নিয়ে ধরাবো, ওই মুহূর্তে আমাকে বলতেছে তুই আর সময় পাইলি না। ওনাকে বলতেছে মাথায় ধাক্কা দিয়ে, বলে আমাকে মাথায় ধাক্কা দিয়ে বলতেছে তুই আর সময় পাইলি না, এখন এটা করিস কেন, আর সন্ধ্যার সময় গাড়ি বন্ধ করে দিবি, গাড়ি চালাবি না, মাগরিব আজানের সময় পবিত্রতার সাথে থাকবি। তো ওরা এই কথাগুলো শোনার পরে উনি এখানে অজ্ঞান হয়ে যায়। উনি বললো যে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমার শরীরের অবস্থা অনেক খুব খারাপ হয়ে যায়। তো ভয় ভীতি, মানে প্রচন্ড ভয় ভীতি, জ্বর টর আসে। পরবর্তীতে যাই হোক উনি বললো আমাকে এই 2-3টা দিন আমাকে এইভাবেই শুধু শব্দগুলো কানে আসলো যে সন্ধ্যার সময় গাড়ি বন্ধ করে দিতে হবে এবং উনি পবিত্রতার সাথে থাকতে হবে, যে লাশ তুই যে গাড়ি নিয়ে যাস তোকে পবিত্রতার সাথে থাকতে হবে। পরবর্তীতে আমরা ওইটার সংবাদ নিলাম। তো বললাম যে ভাইজান এরকম জিন তো এটা অবশ্যই যাকে আপনি নিয়ে গেছেন উনি খুব ভালো একজন মানুষ ছিল, সৎ মানুষ ছিল, বিধায় আপনাকে এরকম ভাবে যে একটা লাশবাহী গাড়ি চালান আপনি সবসময় পবিত্রতা অবলম্বন করবেন এবং অবশ্যই ভালোভাবে আপনি চলবেন। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোর দিকে আছে, অর্থাৎ ওনার সেন্সে শুধু এটাই আসতো কাজে। ওকে, এটাই ভাইয়া ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক। প্রিয় রাসেল ভাই, সালাম নিবেন, আশা রাখি ভালোই থাকবেন। আমি রতন চাকমা এবং আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এটি। সে হলো অভি চাকমা, অর্থাৎ অভি চাকমা। আমরা 2009 সালে রাঙামাটি সরকারি কলেজ থেকে HSC পরীক্ষা দিয়েছিলাম। আর এখন আমরা পড়াশোনার পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে একসাথে কর্মরত আছি। তাই আমাদের স্টুডিওতে এসে বলার মতো সময় সম্ভব হচ্ছে না। আর ভূত এফএম এর কোনো ঘটনা বা শো আমি মিস করি না। রাসেল ভাই, আমি যে ঘটনাটি লিখতে যাচ্ছি তা হলো আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা, যদিও সে কাউকে তার ঘটে যাওয়া ঘটনাগুলো কারোর সাথে শেয়ার করতে চায় না। আমি অনেক অনুরোধ করার পরে সে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে রাজি হয়। আর সেই কথাগুলো মনে পড়লে তার এখনো ভয়ে গা শিউরে ওঠে, আর আমিও শুনে অনেক ভয় পেয়ে যাই। তখন থেকে সে এখনো রাত্রে একা ঘুমোতে পারে না। আমার ফ্রেন্ডের বাড়ি এমন এক জায়গায় যে রাঙামাটি শহর থেকে যা অনেক দূরে, একটি নিরবিচ্ছিন্ন এলাকায়, এবং সেখানে কোনো বিদ্যুতেরও ব্যবস্থা নেই। আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2007 সালে ঠিক বর্ষাকালের মাঝামাঝি সময়ে। তাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে বিশাল পাহাড় রয়েছে। সেই পাহাড় থেকে একটি ঝর্ণার উৎপত্তি, আর সেই ঝর্ণা থেকে একটি ছড়া বা যেটাকে নদী বলা হয়, সেই ছোট্ট নদী হয়ে বিশাল পাহাড়ের মাঝে দিয়ে বয়ে চলে গেছে। আর পার্বত্য অঞ্চলে যেদিকে যাওয়া যায় সেদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর সেই ছোট্ট ছড়া বা নদীতে প্রচুর পরিমাণে মাছ এবং কাঁকড়া পাওয়া যেত। সেই ছোট্ট ছড়াটি বা নদীটি এমন ছিল যা দিনের বেলায় পর্যন্ত অন্ধকার থাকতো। সেখানে একার পক্ষে কারো কখনো যাওয়া সম্ভব ছিল না। আমার ফ্রেন্ডটা একদিন রাত 10টার দিকে তার আঙ্কেল সহ তারা সবাই 5 জন মিলে সেখানে মাছ এবং কাঁকড়া ধরতে যায়। 5 জনের 2টি বাঁশের লাকড়ির মশাল জ্বালিয়েছিল এবং 5 জনের মধ্যে আমার ফ্রেন্ড ছিল একেবারেই মাঝখানে। সামনে একটা মশাল এবং পেছনে একটা, তারা ওই ছড়ার অর্থাৎ নদীর শুরু থেকে মাছ এবং কাঁকড়া ধরা শুরু করলো। তারা সবাই যত ভেতরের দিকে এগোচ্ছে ততই মাছ এবং কাঁকড়া বেশি পাচ্ছে আর দেখছে। সামনে এগোতে এগোতে ঠিক ঝর্ণার কাছাকাছি পৌঁছতেই সামনের মশালটি কে যেন একটা লাঠি দিয়ে জোরে নিভিয়ে দিল।
আর পেছনের মশাল থেকে একটু ধরারও চেষ্টা করা হলে সেটিও একইভাবে মানে কোনো একটা কিছু দিয়ে মারা হয় এবং মশালটি নিভে যায়। তখন শুধুই অন্ধকার। তারপর তারা কোনো মতে ম্যাচের কাঠি দিয়ে মশালটা একটু জ্বালিয়ে তোলে। জ্বলতে শুরু করলে তাদের সামনে যা দেখতে পায় তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারপর তারা দেখতে পেল তাদের সামনে একটি বিশাল পাহাড় সমান মানুষ দাঁড়িয়ে আছে। তারা তখন সবাই চিৎকার করে উঠল এবং সামনে যা পায় তাই দিয়ে ওই মানুষটির দিকে ছুঁড়ে মারতে লাগলো। তখন তারা একসময় খেয়াল করলো যে তাদের সামনে আসলে কিছু নেই। তারা সবাই ভাবলো যে আসলে কি দেখলাম। তখন তারা সেখানে দেরি না করে সেখান থেকে চলে এসে সবাই একেবারেই তাদের চাচার বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে আমার ফ্রেন্ডের চাচার দরজায় নক করে খুলতে বলে। যখন তার চাচা দরজা খুলে দিল তখন সাথে সাথেই তার চাচার মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মেয়েটির বয়স তখন হবে আনুমানিক 5 থেকে 6 বছর। তখন ঠিক রাত 12টা। আমার ফ্রেন্ডটা একজন লোককে নিয়ে, অর্থাৎ বৈদ্য বা কবিরাজ যাকে বলে, তাকে আনতে গেল এবং ঠিক আধা ঘন্টার পর মেয়েটির জ্ঞান ফিরল। তা প্রায় 40 মিনিট পর বৈদ্যকে নিয়ে আমার ফ্রেন্ড ফিরে আসে এবং এসে দেখে যে মেয়েটির চোখ প্রচন্ড লাল গতিবেগে প্রচন্ড লাল এবং সে সবার দিকে তাকিয়ে আছে। আমার ফ্রেন্ডের চাচা মেয়েটিকে কোলে নেওয়ার জন্য একটু সামনে যায়। সামনে যেতে না যেতেই তখন সামনে যা পায় সে কোনো কিছু সবার মানে যা কিছু পায় সবার দিকে মেয়েটি সেটা ছুঁড়ে মারতে থাকে। তারপর তার মা একটু সামনে গিয়ে মেয়েটিকে ধরে এবং তার একার পক্ষে একটি 5-6 বছরের মেয়েকে ধরে রাখা সম্ভব হচ্ছিল না। তখন বৈদ্যটি মন্ত্রপাঠ শুরু করে দেয় এবং কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ে মেয়েটিকে তো ঘুমিয়ে পড়ে এবং তারপর বৈদ্যমশাই বলে যে মেয়েটির ভেতরে কিছু একটা ঢুকেছে, অস্বাভাবিক কিছু একটা ঢুকেছে এবং এখন তিনি মন্ত্রপাঠ করে সেই ভূতটি অর্থাৎ যা কিছু ঢুকেছে যে জিনিসটি সেটাকে তিনি তাড়িয়ে দিলেন। তারপর আমার ফ্রেন্ডরা রাত্রে সবাই যার যার বাড়িতে চলে যায়। তারপরে দিন ভালোই কাটছিল এবং তার প্রায় 15 থেকে 20 দিন পরে আমার ফ্রেন্ড তাদের পাশের বাড়ির একটি ছেলেকে নিয়ে একদিন সন্ধ্যাবেলায় দুজনে মিলে ঠিক ওই ঝর্ণার পাশে এক ধরনের টক জাতীয় ফলের গাছ ছিল, সেখানে তারা ওই ফল আনতে যাচ্ছিল। যেতে যেতে তারা দেখে যে ঝর্ণা বা ছড়ার পানি নালার পাশে একটা সাপটি এমন ছিল যে তারা ওই ধরনের সাপ আগে কখনো দেখেনি। সাপটি লম্বা ছিল ঠিক 1 হাত সমান আর গায়ে ছিল ছিদ্র। সাপটি তাদেরকে ছোবল মারতে আসে এবং তারা দা আর লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলে। একটি পাথরের উপরে সেই সাপটিকে রেখে যায়। তারপর তারা সামনে যেতে থাকে এবং সামনে যেতে যেতে ভেতর থেকে কার যেন কান্নার আওয়াজ আসতে থাকে। তারপর তারা সেটি তেমন কিছু মনে না করে সামনে এগুলো থাকে এবং তারপর এক সময় গাছের নিচে গিয়ে পৌঁছায়। তারা গাছ থেকে ফল ছিঁড়ছে আর ব্যাগে ঢুকাচ্ছে এবং যতই সন্ধ্যা বাড়ছে ততই কান্নার আওয়াজটি তাদের সামনে আসছে, কাছাকাছি আসছে। আর এমন এক সময় দেখা গেল কান্নার আওয়াজটি একেবারেই তাদের সামনে, কিন্তু তারা কিছুই দেখতে পাচ্ছে না, শুধু কান্নার আওয়াজ। তারপর যা ঘটলো তারা কল্পনাও করতে পারেনি। তাদের চারিদিকে বাঁশ গাছ শুধুই ঝাঁকুনি খাওয়া শুরু করলো। তখন আমার ফ্রেন্ডটা প্রথমে তেমন একটা সিরিয়াসলি সেই ঘটনার ব্যাপারটা নেয়নি এবং তারপর সে চুপ করেছিল, যদি তার সাথে আসা ছেলেটি যদিও বেশ ভয় পেয়ে যায়। আর যখন দেখছে যে ঝাঁকুনি একেবারেই বেশি হয়ে যাচ্ছে তখন সে ভাবলো ঘটনাটি আসলে স্বাভাবিক কোনো ঘটনা নয়। যখন দেখছে যে ঝাঁকুনি বেশি বাড়ছে তখন সে এটিকে বলল, চলো আমরা চলে যাই। তারপরে তারা একটু সামনে পা বাড়াতে যা দেখলো তা দেখে তারা আসলেই আরো বেশি ঘাবড়ে গেল। তখন তাদের সামনে দিয়ে একজন লম্বা মহিলা, সাদা শাড়ি পরা, চোখ যেন বিশাল বড় আর লাল টকটকে চুল, প্রায় মাটিতে পড়েছিল সেই চুল, তাদের সামনে দিয়ে চলে গেল। তারা শুধু দাঁড়িয়ে চেয়ে দেখলো। তো যাই হোক, তারপরও তারা সেই পথ দিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। যেহেতু একটাই রাস্তা, আস্তে আস্তে দেখে যে যেখানে তারা সাপটি মেরে পাথরের উপরে রেখে গিয়েছিল সেখানে সাপটি নেই এবং কোনো রক্তও সেখানে পড়ে নেই। তারপর তারা বাড়িতে চলে আসে। আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া এরকম আরো অনেক ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে এবং তা আজ সব লিখে পাঠানো সম্ভব হচ্ছে না। আমি সময় হলে তা আবার লিখে পাঠাবো। এই ছিল রতন চাকমার ইমেল। রতন চাকমাকে আমি অনুরোধ করবো যে আপনার ঘটনাটি বেশ ভালো এবং আপনি যখন পরবর্তীতে ঘটনা লিখবেন তখন লেখার পরে আপনি নিজে কয়েকবার একটু পড়ে ফেলবেন, কারণ তাহলে সেন্টেন্স গুলো একটু ঠিক হবে। বাট এই ঘটনাটা অনেক বেশি ভালো। আমি চাই যে আপনি আরো বেশ কিছু ঘটনা পাঠান।
আমরা যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা কাইন্ডলি আপনি একটু বলবেন এবং তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাব। জি, আবার আরেকবার বলতে হবে। আমি শাহরিয়ার জি, মিরপুর থেকে আসছি। আমি সরাসরি আমার গল্পে চলে যাই। আসলে এটা গল্প নয়, এটা আমার একদমই বাস্তব অভিজ্ঞতা। আমি তখন আমার স্টুডেন্ট লাইফের কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। জি, এটা 2007-8 সালের ওই সময়কার ঘটনা আর কি। আমি তখন একটা টিউশনি করতাম আর কি, এবং এটা খোদ ঢাকা শহরেরই ঘটনা। এবং আমার এই টিউশনিটা ছিল ঢাকার মালিবাগ যে রেলগেট এই অঞ্চলে। তো আমি আমার ওই স্টুডেন্টটাকে পড়াতাম হচ্ছে মূলত দুপুরের পরে। আমি ইউনিভার্সিটির বাসে করে ওখানে আসতাম এবং এসে ওকে ওই দুপুরের পরে ওকে পড়িয়ে আবার ফেরত যেতাম। তো হয়েছে কি, একদিন এরকম পড়াচ্ছি, হঠাৎ করে আমার ওই স্টুডেন্টের নাম ছিল ফারসেদ। তো আমি ওখানে পড়াচ্ছি এবং ওদের যে পড়াতাম, ওদের বাসাটা ছিল ডুপ্লেক্স টাইপের। আমাকে নিচে রুমে বসে পড়াতাম এবং সামনে দিয়ে ভিতর দিয়ে একটা সিঁড়ি ছিল উপরে দোতলার দিকে। তো আমার সামনে দিয়ে যে যদি কেউ উপরের দিকে যেতে চাইতো তাকে অবশ্যই আমার সামনে দিয়ে যেতে হবে। তো একদিন আমি গিয়েছি, গিয়ে বেশ কিছুক্ষণ বসে আছি। ফারসেদ খবর নেই, আমার স্টুডেন্টের খবর নেই। দেখলাম প্রায় 10 মিনিট পরে ফারসেদ আমার সামনে দিয়ে হেঁটে উপরের দিকে চলে যাচ্ছে। তো আমি বেশ বিরক্ত হয়েছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছি। ফারসেদ, আমি এতক্ষণ ধরে বসে আছি, তুমি কোথায় ছিলে? তো প্রত্যেকদিনই ফারসেদ ঢুকে আমাকে সালাম দিয়ে যায়, স্যার আসসালামু আলাইকুম বলে যায়। বাট এই দিন সে আমাকে আর সালাম দিল না, জাস্ট একেবারেই খুব আস্তে আস্তে আমার দিকে তাকালো। আমি চোখের দিকে তাকালাম, দেখলাম চোখটা কেমন যেন একটু ফ্যাকাশে। তো আমি ওই সময় আর খুব বেশি গুরুত্ব দিইনি। ফারসেদ উপরে চলে গেল। প্রায় 5-10 মিনিট হয়ে গেল, ফারসেদের কোনো খবর নেই। এরপর দেখি ফারসেদ আবার নিচ থেকে গান গাইতে গাইতে আসছে। তখন আমার হঠাৎ করে খুব একটু আমি রেগে গিয়েছি। ফারসেদ, তুমি একটু আগে উপরে গেলা, আবার কোন দিক দিয়ে নিচে গেলা? তো ফারসেদ তো অবাক, কই স্যার আমি তো এইমাত্র বাইরে খেলা করছিলাম, আমার আম্মা তো আমাকে ডেকে আনলো। কি বলো, তুমি না উপরের দিকে গেলাম, আমি তোমাকে দেখলাম। তো আমার এই কথা ওর মা নিচ থেকে হয়তো শুনতে পেয়েছে। তো উনি আবার এসে আমাকে বলতো, শাহরিয়ার কি হয়েছে? তাই আসলে বললাম যে আন্টি আমি তো এই মাত্র দেখলাম যে ফারসেদ এরকম উপরের দিকে গেল, আবার এখন দেখতেছি আবার নিচ থেকে সে ফারসেদ দিয়ে আসলো। তো উনি আসলে তখন বললো, আসলে শাহরিয়ার কি বলবো, তুমি ভয়টাও পাও কিনা, এই জন্য আসলে তোমাকে বলি নাই, তুমি আবার পড়াতে আসাই বন্ধ করে দাও কিনা। কি হয়েছে একটু আমাকে বলেন। আন্টি আমাকে বললো, আসলে সমস্যাটা কি, আমাদের এই বিল্ডিংটা আমরা আসলে ভেঙে ফেলবো, ভেঙে এখানেই আমরা একটু আবার নতুন করে বিল্ডিং করবো। তো যেটা হয়েছে আর কি, যে আমাদের পাশে তুমি তো একটা কাঁঠাল গাছ দেখেছিল, কাঁঠাল গাছটা তো কেটে ফেলা হয়েছে। তো কাঁঠাল গাছটা তো কেটে ফেলা হয়েছে, তো কাঁঠাল গাছ যখন কেটে ফেলা হবে তার আগের দিন ফারসেদকে কেউ একজন স্বপ্নে বলেছে গাছটা যেন না কাটা হয়। তারপরেও গাছটা ওরা কেটেই ফেলেছে, কথাটা গুরুত্ব ফারসেদ বলেছিল ওর মা বাবাকে, বাট গুরুত্ব দেয়নি। তো সে কারণে গাছটা যখন কেটে ফেলেছে, কাটার পর থেকেই নাকি ফারসেদের বিভিন্ন সমস্যা হচ্ছে। ও একা থাকলেই নাকি আশেপাশে কিছু আলো ওকে ঘিরে ধরে, এরকম কিছু প্রবলেম আর কি হয়, কিছু আলো টালো ওকে ঘিরে ধরে। তো এরপর থেকে ওকে প্রবলেম হচ্ছে। তো তুমি ভয়টা পেও না, আসলে কোনো চিন্তা নেই, তুমি পড়াতে এসো। আসলে ভাবছিলাম যে প্রবলেম এখানে শেষ, আসলে প্রবলেমটা এখানে শেষ নয়। আমার জন্য আরো বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতাই বলবো আমি। সেটা হচ্ছে কিছুদিন পরে হঠাৎ করে ফারসেদের মা আমাকে আবার ফোন দিল, আন্টি ফোন দিয়ে বলে, তুমি তো দুপুরবেলা আসো, আমরা আমি এবং তোমার আঙ্কেল দুজনে একটু ডাক্তারের কাছে যাওয়া দরকার, আর ফারসেদকে নিয়েও যেহেতু প্রবলেম হচ্ছে, তো ওকে একা রেখেও যেতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি আজকে দুপুরবেলা না, তুমি আজকে সন্ধ্যার পরে আসো, এবং তুমি আসলে আমরা ডাক্তারের কাছে যাব, এবং আমরা ফেরত না আসা পর্যন্ত তুমি থেকে যাবা, এবং রাতের ডিনারটা আমাদের সঙ্গে করে যেও। ওকে। তো আমি ওই দিন সন্ধ্যার পরে গেলাম, এবং আমার খুব ভালো মনে আছে, এটা জানুয়ারি মাস এবং বেশ ঠান্ডা। এবং ওই দিন আমি আগে ফারসেদকে পড়াতে বসেছি ওর রুমের মধ্যে, ওর নিজের রুমের মধ্যেই পড়াতে বসেছি, এবং বেশ ঠান্ডা, যেহেতু এসি ফ্যান এগুলো সবই বন্ধ। তো আর শীতকালে কারেন্টও যায় না। তারপরেও মা বলে গেল, আসলে যেহেতু সমস্যা হচ্ছে, একটা কাজ করো, হাতের কাছে যে দুটো মোমবাতি রেখে গেলাম আর দেশলাইও রেখে গেলাম, যদি এমার্জেন্সি হঠাৎ করে কারেন্ট চলে যায় তুমি এটা জ্বালায় নিও। তো টেবিলের মধ্যে ফারসেদ আমার উল্টা পাশে বসেছে, আমি উল্টা পাশে বসেছি। তো আন্টিরা চলে গেল, তো আমি জাস্ট পড়ানো শুরু করেছি। ফারসেদ তখন সম্ভবত ক্লাস 7-এ পড়ে। তো পড়ানো শুরু করেছি, হঠাৎ করে দেখলাম 5 মিনিটের মাথায় কারেন্ট চলে গেল। আমার কাছে একটু অস্বাভাবিক মনে হলো। আমি বাইরে দিয়ে বাইরে জানলা দিয়ে তাকালাম, দেখলাম যে আশেপাশে সব বাড়িতে কারেন্ট লাইট জ্বলছে। আমি তো একটু অবাক হয়েছি। তো সঙ্গে সঙ্গে কি করলাম, তাড়াতাড়ি দেশলাই দিয়ে মোমবাতি 2টাই জ্বালালাম। তো মাঝখানে ওই পাশে হচ্ছে ফারসেদ বসে আছে, এই পাশে আমি। তো হঠাৎ করেই দেখলাম কোনো বাতাস কিচ্ছু নেই, মোমবাতিগুলো কাঁপা শুরু করলো, এবং যখনই কাঁপা শুরু করলো ফারসেদ আমার দিকে একটু ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকালো, আমিও ওর দিকে তাকালাম। তাকানোর পরে হঠাৎ করেই দেখি কাঁপাটা বাড়লো, এবং একটা অদ্ভুত ঘটনা ঘটলো।
এটা হয়তো অনেকে বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট বিশ্বাস না করলে আমার চোখের সামনে ঘটেছে, আমাকে এটা বলতেই হচ্ছে। বিষয়টা হচ্ছে মোম গলছে না, দুটো মোমই একসাথে, একটা না দুটো মোমই গলছে না, বাট ওই সুতা, মোমের যে সুতা পড়তে পড়তে ভিতরে চলে যাচ্ছে, মোম কিন্তু গলছে না এবং আলোটা কাঁপতেছে। আমি তো মানে ভয় পেয়ে গেছি। আর ওই যে আগের দিনের যে ঘটনা ঘটেছে তারপর থেকে মোটামুটি আমি ঢোকার আগে আয়াতুল কুরসি টুসি পড়ে ঢুকতাম আর কি। তো আমি এটা দেখেই মোটামুটি আয়াতুল কুরসি পড়া শুরু করেছি এবং পড়তে পড়তে সাহস করে দুটো মোমই 2 হাত দিয়ে একবারে ধরেছি এবং দুটো মোম যখনই আমি হাত দিয়ে টাচ করলাম তার মোটামুটি কয়েক মুহূর্ত পরেই দেখলাম যে মোমবাতিগুলো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল এবং তার 2-4 মিনিট পরে কারেন্টও চলে আসলো। তো ওই সময় আসলে আমি বেশ ভয় পেয়েছিলাম, বাট এখনো আমার যেটা মনে হয় যদি আসলে মোম নিভে যেত এবং অন্ধকার হয়ে যেত, আমি মাঝে মধ্যে শুনেছি যে জিনরা নাকি অনেক সময় বাচ্চাদের তুলে নিয়ে যায়, ওই সময় যদি আসলেই ফার্সিদকে তুলে নিয়ে যেত আমি কিন্তু ওখানে মারাত্মক ভয় পেতাম এবং সম্ভবত আমারও কোনো ক্ষতি হলেও হতে পারত। আসলে রাসেল ভাই এটা আমার একেবারেই মানে নিজের অভিজ্ঞতা এবং এটা সত্য অভিজ্ঞতা, কে কি বলবে আমি জানি না, বাট এটা আসলে সত্য অভিজ্ঞতা এবং আমার কথাটা পর্যন্তই ছিল আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি সাথে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আরো একজন অতিথি, আমরা সরাসরি তার কাছে যাব এবং শুরুতেই আমরা অতিথির পরিচয় জানবো এবং আপনি আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি ওমর ফারুক, আমি এসেছি ঢাকার উত্তরা থেকে। জি, তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা 2007 সালে যে থিডোর হয়েছিল সেই থিডোরের কয়েকদিন পরের একটা ঘটনা। তো আমার যে বড় আপু, সেই আমার বড় আপুকে বিয়ে দেওয়া হয়েছিল আমাদের গ্রামের ঠিক 3টা গ্রাম দূরে একটু। তো আমার যে দুলা ভাই, তো উনি একটু আর্থিকভাবে অসচ্ছল ছিলেন এবং তিনি নসিমন চালাতেন মূলত। জি। তো আমার বাবাকে আমার দুলা ভাই বললেন যে আমাকে একটা নসিমন কিনে দেন, আপনাদের ওখানে যে গ্রামীণ আপনার কোন জায়গার নাম বলবেন না বা আপনারা হচ্ছে কোন প্রতিষ্ঠানের নাম বলবেন, আপনি শুধু ঘটনাটা বলেন প্লিজ। আচ্ছা আচ্ছা। তো ক্ষুদ্র ঋণের ওখান থেকে, ক্ষুদ্র ঋণ থেকে আব্বাকে একটা কিছু টাকা তুলে একটা নসিমন কিনে দিতে বললেন আমার দুলা ভাই। তো যেই কথা সেই কাজ, আব্বা আমার দুলা ভাইকে একটা ক্ষুদ্র ঋণের টাকা দিয়ে একটা নসিমন কিনে দিলেন এবং দুলাভাই বলল যে প্রতি সপ্তাহে তিনি সেই কিস্তির টাকা ব্যাক দিবেন এবং সেই কিস্তি দেওয়া লাগতো বুধবারে। তো আমাকে সেই কিস্তির একদিন আগে অর্থাৎ মঙ্গলবারে সেই টাকাটা সেই 3 গ্রাম দূরে আমার দুলাভাইয়ের বাসায় গিয়ে টাকাটা আমাকে আনতে হতো। তো আমি তো মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো প্রতি মঙ্গলবার আমি গিয়ে সেই টাকাটা আনতাম, কিস্তির টাকাটা। জি। তো কোনো এক মঙ্গলবার কিস্তির টাকা আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সেটা মনে ছিল না। আমি ফুটবল খেলতে মাঠে গেছিলাম। তো মাঠ থেকে বাসায় ফিরে আসছি আমি মাগরিবের ঠিক আধা ঘন্টা আগে। তো মা আমাকে বলল, তুমি তো আজকে টাকা আনতে যাও না, তুমি দ্রুত রেডি হয়ে তোমার দুলাভাইয়ের ওখানে চলে যাও এবং কিস্তির টাকা নিয়ে এসো। এরপরে আমি দ্রুত রেডি হয়ে আমি আমার দুলাভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং কিছু দূর যাওয়ার পরে আমাদের গ্রামের ঠিক 1 গ্রাম পরে জনশূন্যহীন একটা জায়গায় রাস্তার ঠিক পাশে কিছু লোক, আমি দূর থেকে দেখলাম কিছু লোক টুপি পরা এবং পাঞ্জাবি পরা, তারা কিছু একটা করতেছে। তো আমি কাছে গিয়ে বললাম যে ভাই এখানে কি হচ্ছে? তো ওনারা বলছে যে এখানে একটা লোকের দাফন করতেছি আমরা। তো আমি বললাম যে জনশূন্যহীন এই জায়গাটায় অর্থাৎ এই কোলার মানে জমির মাঝখানে এখানে কেন, রাস্তার পাশে? তো ওনারা বললো যে এই লোকটা বিষ খেয়ে মারা গেছে, এই কারণে যাতে বাড়ির আশেপাশে যদি দাফন দেই তাহলে হয়তো বা লোকজন ভয় পেতে পারে, বিষ খাওয়া মানুষের অনেক সময় অনেক কিছুই শোনা যায়, তো এই কারণে এই দূরে আর কি তাকে দাফন করা হচ্ছে। তো আমি আর কথা না বাড়াই আমি দ্রুত চললাম আমার গন্তব্যের দিকে, আমার সেই দুলাভাইয়ের বাসার দিকে। তো কিছু দূর যাওয়ার পরে মাগরিবের আজান দিল, তো আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আধা ঘন্টা সাইকেল চালানোর পরে আমি আমার বোনের বাসায় গিয়ে পৌঁছালাম। এরপরে বোন বলল যে তোর আসতে এত লেট কেন, আজকে এত দেরি হলো কেন? তোর জন্য তো আজকে ভালো খাবার দাবার রান্না করছিলাম, তো দ্রুত রেডি হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নে। তো আমি টাকাও রেডি করা আছে, কিস্তির টাকাটাও রেডি করা আছে। তো আমি দ্রুত খাওয়া দাওয়া করে কিস্তির টাকাটা নিয়ে আমি বাসার দিকে রওনা দিব। তখন আমি বললাম যে আজকে তো প্রচুর অন্ধকার, মানে ঘন ঘটা অন্ধকার, আপু আপনার বাসায় কি কোনো লাইট আছে কিনা, টর্চ লাইট আছে কিনা? তো উনি বললেন যে টর্চ লাইট ছিল, কিন্তু সেটা নিয়ে তোমার দুলাভাই গাড়ি চালাতে গেছে। তো এরপরে আমি কি করলাম, আমি
ওই অন্ধকারের মধ্যেই বাসার দিকে ফেরত আসতেছিলাম সাইকেল চালাইয়া। এর আগে আমি একটু কথা বলতে ভুলে গেছি যে ওই দিন খুব অন্ধকার ছিল এবং আকাশে মেঘও ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল বিকাল থেকেই। তো এরপরে আমি অনেক দূর আসার পরে আমি দেখতেছি রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না, ঘন ঘটা অন্ধকারের কারণে, মানে প্রচুর অন্ধকার। তো আমি যেহেতু প্রতি মঙ্গলবারই ওই রাস্তা দিয়ে যেতাম এবং টাকা নিয়ে ফেরত আসতাম, এই কারণে ওই রাস্তার যে ছকটা সেটা আমার মাথায় পুরোটাই ছিল। এই কারণেই আমি কিন্তু অন্ধকারের ভিতরেও সাইকেল চালিয়ে আসতেছিলাম। তো দুই এক জায়গায় আমার সাইকেল কিন্তু স্লিপও কাটতেছিল, যেহেতু বৃষ্টিতে রাস্তাঘাট একটু ভিজা ছিল। তো কিছু দূর আসার পরে আমার ওই যে আমি বিকালে দেখে আসছিলাম একটা জায়গায় বিষ খাওয়া একটা লোককে দাফন করতেছে, ওই কথাটা আমার মনে পড়লো এবং প্রচুর অন্ধকার, এবং ওই কথা মনে পড়ার পরে আমার খুব ভয় লাগছে। তখন আমি চিন্তা করলাম যে এই রাস্তা দিয়ে তো আমার যাওয়া যাবে না, এবং যেহেতু এই এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এবং প্রচুর অন্ধকার এবং একটু একটু বৃষ্টিও পড়তেছে, তো লোকজন এই রাস্তায় থাকবেই না, হয়তোবা কোনো একটা সমস্যা ঘটতে পারে। তো আমি চিন্তা করলাম কি আমি এখন অন্য একটা রাস্তা ছিল ওখানে আমাদের গ্রামে যাওয়ার জন্য একটু ঘুরে, মানে অনেক দূর হবে এইরকম একটা রাস্তা ছিল বিকল্প। তো আমি চিন্তা করলাম যে ওই বিকল্প পথ দিয়ে আমি বাসায় চলে যাই। আচ্ছা। তো এরপরে ওই পথটাও কিন্তু আপনার ভাই আমাদের যে ওখানে যে দুইটা উপজেলা, এই দুই উপজেলার ঠিক সীমান্তের একটা পথ, মানে দুই উপজেলার লোকেরাই ওই রাস্তায় খুব ভুলেও মানে যায় না যায় বললেই চলে। এবং সেইটা যেহেতু ওই দিন বৃষ্টি হইতেছে, তারপরে খুব অন্ধকার, সেই কারণে তো যাবে না বললেই চলে। তো ওই রাস্তায় কিছু দূর যাওয়ার পরে একটা ভয়ঙ্কর জায়গা আছে, সেই জায়গায় আপনার এক পাশে মানে রাস্তার এক পাশে হচ্ছে পুকুর, সেই পুকুরে হচ্ছে হিজল গাছের যে পাতা, সেই পাতাগুলো পড়ে একদম নিকষ কালো হয়ে গেছে পানি। এবং সেই পুকুরের ঠিক অপর পাশে মানে রাস্তার অপর পাশে অন্য একটা ডোবা ছিল, সেই ডোবাতেও বাঁশঝাড়ের আপনার বাঁশের পাতা এবং সেই হিজল গাছের পাতা পড়ে সেটাও নিকষ কালো রং ধারণ করছে। এবং সেই জায়গাটাই মানে পুকুর এবং ডোবা এই ঠিক এর উপরেই একদম ঘন বাঁশঝাড় ছিল। তো আমি ওই দিকে যাওয়ার সময় আমার একটা চিন্তা হয়েছে যে ওই জায়গাটা তো খুব ভয়ঙ্কর, ওই জায়গাটা আমি যেমনি হোক আমাকে দ্রুত ক্রস করতে হবে সাইকেল চালাইয়া। তো আমি কি করলাম, আমি যখনই ওই জায়গার কাছে আসতেছিলাম ওই বাঁশঝাড়ের এবং ওই ডোবা পুকুরের, এবং ওখানে রাসেল ভাই আমি একটা কথা ভুলে গেছি, সেটা হলো ওর পাশেই একটা পুরনো হিন্দু জমিদার বাড়ি ছিল, সেটা ভাঙাচুরা এখন অবস্থায় আছে, এখনো আছে। তো এই সব মিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে হয়েছিল। তো আমি কিছু দূর যাওয়ার পরে আমার একটু মানে ভয়ভীতি লাগছিল এবং শরীরটা একটু জমে গেছে এবং শরীরটা কিন্তু মানে ভার হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে আমার যেমনি এই জায়গাটা খুব দ্রুত ক্রস করতে হবে, এই ভেবে আমি দোয়া দূর পড়তে পড়তে আমি সাইকেলটা খুব দ্রুতই টান দিলাম। তো আমি যখনই ওই ডোবা এবং পুকুর এবং ওই বাঁশঝাড়ের নিচে গেলাম, তখনই ভাই অবিশ্বাস্যভাবে বাঁশগুলো মানে প্রচন্ড রূপে মানে ঝড়ঝাপটা শুরু হয়ে গেল, চারদিক থেকে ঝড়ঝাপটা শুরু হয়ে মনে হয় যেন বাঁশগুলো আমার গার উপরে একদম পড়তেছে। এবং মনে হচ্ছে ভাই যে মনে হচ্ছে যে বাঁশগুলো আমাকে একদম চাপা দিয়ে মাটিতে মিশিয়ে দেবে, এরকম একটা অবস্থা। এবং বাঁশগুলো কিন্তু প্রচন্ড ঠাসটা শব্দও করতেছিল এবং মানে ঝড়ঝাপটা এমন ভাবে আসতেছে, বাসগুলো উপরে উঠতেছে আবার নিচে নামতেছে। এবং আমি মানে কোরআন তিলাওয়াত করতেছি এবং সাইকেলও চালাচ্ছি, জোরে প্যাডেল দিচ্ছি। কিন্তু সমস্যা যেটা হয়েছে ভাই, মনে হইতেছিল পিছ থেকে কে যেন আমার সাইকেলটা একদম টেনে ধরতেছে। সাইকেলটা কাদায় যদি পড়ে, যেমন মনে হয় যেন সাইকেলটা আপনার এই কাদায় যদি সাইকেলের চাকা পড়ে বা গাড়ির চাকা পড়ে, তখন কিন্তু এক জায়গায় ঘুরতে থাকে। তো আমার মনে হচ্ছে সাইকেলের চাকাটা এক জায়গায় ঘুরতেছে। তো তখন আমি মানে আমার শরীর যত স্পিড ছিল আমি সেটা দিয়ে আমি ট্রাই করতেছি, কিন্তু সাইকেল আর আগাচ্ছে না। তো আমি তখন সামনের দিকে দেখতেছি রাসেল ভাই, যে সেই কালো অন্ধকারের ভিতরে দেখতেছি একটা মানুষের মতো অবয়ব কোনো একটা কিছু আমার সাইকেল থেকে ঠিক 2-3 হাত সামনে দাঁড়ায় রয়েছে। তখন ভাই আমি প্রচন্ড ভয় পাইছি। আমি মানে এখন চিন্তা করছি আমি হয়তো বাঁচবো, নয়তো হয়তোবা আমি এখানেই আমার হয়তোবা শেষ হয়ে যাব। এই চিন্তা করে আমি দ্রুত মানে
সাইকেল চালাচ্ছি এবং আমি খুব জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতেছি। এত মানে আমি মানে আমার শরীরের সর্বোচ্চ দিয়ে আমি ট্রাই করছি এবং কোরআন তিলাওয়াত করে আমি খুব জোরে একটা সাইকেল টান দিছি। বট আমি চিন্তা করছি আমি এই যে অবয়বটা দেখা যাইতেছে এর উপরে দিয়ে আমি চলে যাব যা আছে কপালে। এরপর আমি সাইকেল চালাই একটু সামনের দিকে আগাইছি। পর 2 দিন যখন এই অবয়বটার দিকে আগাইছি আমার সাইকেলে খুব জোরে একটা মানে আপনার ঝাটকা অনুভব করলাম, মানে খুব জোরে একটা ঝাঁকি দিছে। ঝাঁকি দেওয়ার পরে দেখলাম কি আমার বাম পাশ থেকে যেই পাশে আপনার ডোবা ছিল সেই পাশ দিয়ে মানে শাসা করে বাতাসের বেগে এই কোনো একটা কিছু চলে যাচ্ছে, বাতাস অনেক দ্রুত বেগে, এবং সেই এতক্ষণ যে মানে বাঁশবাগান যে খুব মানে নড়ে চড়ে মানে একদম ঝড়ঝাপটা আমার গার উপরে পড়তেছিল সেটা আস্তে আস্তে থেমে গেছে। এবং মুহূর্তের ভিতরে লক্ষ্য করলাম যে আমার যে সাইকেলের গতি সেটা কিন্তু আরো অনেক দ্রুত বেড়ে গেছে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি খুব কাছেরই একটা বাজারে চলে গেলাম, মানে হাফ কিলো দূরে একটা বাজার আছে সেখানে আমি চলে গেলাম। তো সেই বাজারে ছিল আমার বাজারের পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদে আমার এক ফ্রেন্ড সে ওখানে নামাজ পড়ায়। তো আমি তার রুমে গেলাম, তো সে আমাকে বলতেছে কি হইলো তুই এত হাঁপাচ্ছ কেন, তোর গা এরকম মানে ঘামে ভিজা কেন? তখন আমি বললাম সম্পূর্ণ ঘটনাটা। তখন ও বললো যে এটা কি করছো তুই, এই মুহূর্তে এখানে আসছো কেন, এই রাস্তায় এখন ক্রস করলি কেন, তুই তো জানোস না এই রাস্তাটা কত ভয়ঙ্কর, আমরা তো এখানে থাকি আমরা জানি। এই কিছুদিন আগেও একটা ঘটনা ঘটছে, এক লোক এখান থেকে যাচ্ছিল সন্ধ্যার পরে, সে খুব জরুরি প্রয়োজনে যাচ্ছিল, কিন্তু আমরা চেঁচামেচি শুনে সেখানে ধরে গেছি সব লোক বাজার থেকে, যাই দেখি যে সে মূর্ছা অবস্থায় পড়ে আছে, মানে একটু জ্ঞান হারানো অবস্থায়। এবং সে আমরা গেছি পর সবাই পানি টেনে দিচ্ছি পর সে সুস্থ হয়েছে, এবং সে বলল যে তার গায়ে একটা 1-1.5 কেজি ওজনের একটা ঢিল ছুঁড়ে মারছে কোথা থেকে জানো। তো সবাই দেখলো যে হ্যাঁ একটা ঢিল আছে ওখানে, সেই রকম বড় একটা ঢিল। তো এরপরে আমাকে বললো যে তুই আজকে এখানে থেকে যা, তোর আজকে কোনো মানে যাওয়ার দরকার নাই বাড়ি দিয়ে। তো আমি বললাম যে না, যেহেতু কিস্তির টাকা আমাদের সকালে পে করতে হবে, মানে কিস্তির টাকা অবশ্যই দিতে হবে অফিসারদের, তো আমাকে একটু আগাই দিয়ে তোরা। তারপরে ওরা করলো কি আমাকে 5-6 জন মিলে মানে ওরা আগাই দিয়ে গেল, ওদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই মিলে। তো রাসেল ভাই আমার আজকে এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আমরা চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবেন ফারহান, এবং ফারহান এসেছেন পুরান ঢাকা থেকে। তার কাছে আমি তার সেই ভয়ঙ্কর ঘটনাটা যেটা আমি শুনেছি আর কি, সেই ঘটনাটা শুনে ফেলি। হ্যালো লিসেনার্স, আমি ফারহান পুরান ঢাকা থেকে এসেছি। আর প্রথমেই রাসেল ভাই এবং মাসুম ভাইকে আমি জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও 14 যারা লিসেনার্স আছেন এবং ভূতে ফিরে যারা লিসেনার্স তাদের সবাই জানাচ্ছি অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি সর্বপ্রথম যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের পুরনো ঢাকার একটা ঘটনা, এবং একটা বাসার সাথে রিলেটেড এই ঘটনাটা। এবং এই বাসাটা এখন বর্তমানে কোথায় আছে সেটা এক্স্যাক্টলি আমি জানি না, হয়তো বা সেটা শাকরি বাজার অথবা তাঁতিবাজারের কোনো একটা জায়গায় এখনো বাসাটা রয়েছে। কিন্তু বর্তমানে বাসাটা একটা 4 তলা বিল্ডিং, কিন্তু এর আগে বাসাটা একটা অনেক পুরনো একটা বাসা ছিল, এবং সেটাকে ভেঙে তারা এখনকার অবস্থায় নিয়ে আসে। আর এই বাসার মালিক যে ছিল এখনো অবশ্য মালিক আছে সেটার, উনি হচ্ছেন একজন পুরনো হিন্দু জমিদার। তো উনি ছিলেন একজন হিন্দু জমিদার, এবং ওনাদের বাসাটা যখন প্রথমে পুরনো ছিল কনস্ট্রাকশন করানোর আগে, তখন এই বাসাটার একটা স্পেসিফিক নাম সবাই জানতো, এবং এই বাসাটার নাম ছিল যে মন্দির আলা বাড়ি। কেননা বাসাটা অনেক পুরনো, অনেক দেয়ালগুলো অনেক পুরনো ছিল, দেখতেও প্রায় ব্রিটিশ আমলের বাসাগুলোর মতো ছিল। এবং সব থেকে যেটা মানে দেখার বিষয় ছিল সেটা ছিল যে মানে ছাদের উপরে, 3 তলা ছাদের উপরে যে ওদের যে চিলেকোঠা ছিল সেটার উপরে মানে 4টা গম্বুজের মতো ছিল, সেটা ঠিক মন্দিরের মতো। এই জন্য অনেকেই সেই বাসাটাকে মন্দির আলা বাড়ি নামেও ডাকতো। তো সেই বাসাটাকে যখন ভেঙে মানে কনস্ট্রাকশনের জন্য ফাউন্ডেশন দেওয়া হবে, ঠিক তখনই তারা যেটা পায় যে মাটি যখন খোঁড়া হয় ফাউন্ডেশন দেওয়ার জন্য, তখন তারা ওই বাসাটার নিচ থেকে প্রায় 7টা কুয়া পায়। এবং সব থেকে অবাক বিষয় ছিল প্রত্যেকটা কুয়াই ছিল তখন জীবন্ত। এত পুরনো দিনের বাড়ি, মানে জীবন্ত কুয়া পাওয়াটা মানে একটা অবাক বিষয় ছিল। এবং প্রত্যেকটা কুয়া থেকে নাকি প্রচুর পানি বেরোচ্ছিল। তো তারা তারপর এই কুয়াগুলোকে মানে মাটি দিয়ে ভরাট করে পরে সেখানে একটা বর্তমানে যে বিল্ডিং সেটাকে দাঁড় করায়। তো যখন এই বাসাটাকে ফার্স্টে বানানো হয়, তারপর যে বাসার যে মালিক, যে হিন্দু জমিদার ছিলেন, তারা সবাই বাসায় উঠে স্থায়ীভাবে থাকা শুরু করে। তো প্রথমে বেশ কয়েকদিন মানে কোনো সমস্যা হয়নি, বাসায় সব ঠিকই ছিল। কিন্তু একদিন হঠাৎ করে যে বাসার যে ওনার, সে হঠাৎ করে রাতে একটা অদ্ভুত স্বপ্ন
দেখা শুরু করলো। এবং সেই স্বপ্নটা এরকম ছিল যে সে তার বাসার যে 4 তলার ছাদ, সেখান থেকে প্রত্যেকদিন রাতেই নাকি দেখতো যে তাকে কেউ একজন মানে গলা চেপে ছাদ থেকে ফেলে দিচ্ছে, এবং সেটা ছিল অনেক ছোট্ট একটা বামুনের মতো মানুষ, এবং তাকে গলা চেপে ফেলে দিত এবং তাকে বলতো যে তুমি কাজটা ভালো করোনি। তো এরকম সে প্রায় অনেক দিন, প্রায় 7 থেকে 8 দিন একই স্বপ্ন বারবার দেখতো। কিন্তু তখন সে বুঝতো যে মানে হয়তো বা কোনো রিজন আছে এটার পিছনে, কেননা এই বাসাটা অনেক পুরনো দিনের ছিল এবং তাদের যে বাপ দাদার যে মানে কোনো একটা হয়তো সমস্যা আগে থাকতেই পারে। তো তারপর সে যেটা করলো যে বাসায় অনেক পুরোহিত ডেকে আনলো, তারপরে সে বাসায় অনেক পুজো দিল। কিন্তু তারপরে যেটা হলো যে এই স্বপ্নটা সব দেখা বন্ধ ঠিকই হলো, মানে সে আর এই স্বপ্নটা দেখলো না ঠিকই, কিন্তু কিছুদিন পর পর বাসার যে যারা যারা সদস্য ছিল তারা মানে হুটহাট করে কিছু ছোটখাটো অদ্ভুত অদ্ভুত জিনিস বাসায় দেখতো। এবং সেটা হচ্ছে যে অনেক সময় ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ সেই বাসা থেকে শোনা যেত হঠাৎ করে, এবং মাঝে মাঝে কি হয়তো যখন সিঁড়ি দিয়ে উঠতে পড়ে দিয়ে তখন দেখতো যে কোন একটা কালো ছায়া এপাশ থেকে ওপাশে চলে গেছে। এরকম অনেক ঘটনাই ভাইয়া মানে ওখানে তখন জানা যায়। এই ওই বাসাটার মানুষ যারা ছিল তারা দেখতো। আর সব থেকে বেশি কমন যেটা ছিল, যখন কেউ ওই বাসার রুমগুলোতে একা থাকতো, মানে সম্পূর্ণ একা, যখন লাইট অফ করে ঘুমাতে যেত, একটা অদ্ভুত শব্দ তাদের কানে আসতো, সেটা হচ্ছে কেউ অনেক জোরে জোরে নাক ডাকছে। এরকম অনেক কমন ঘটনায় বাসার যারা যারা থাকে তারা সবাই মোটামুটি ফেস করছে। কিন্তু এখন স্পেসিফিক একটা ঘটনা আমি শেয়ার করবো, সেটা হচ্ছে ওই বাসার 4 তলায় একটা খ্রিস্টান ভাড়াটিয়া ওঠে, মানে খ্রিস্টান দম্পতি ওঠে, তারা এই ঘটনাটা ফেস করে। এবং তারা যখন ফার্স্টে ওই বাসায় থাকা শুরু করে, প্রথম তারাও মানে কোনো সমস্যা আসলে কিছু একটা দেখেনি। কিন্তু একদিন রাত্রে নাকি যে হাজবেন্ড ছিল, মানে তার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ওই বাসাটায় রাতে থাকতো, ওই রুমটাতে 4 তলা যে ফ্ল্যাটটাতে সেখানে থাকতো। একদিন রাতে হাজবেন্ডকে সম্পূর্ণ একা সেই বাসাটাতে রাতে থাকতে হয়। তো ঠিক যখন সে রাত্রে মানে তার রুমে ঘুমিয়েছিল, তখন প্রায় গভীর রাত্রের দিকে সে একটা অদ্ভুত শব্দ তার কানে আসতো। সেটা হচ্ছে যে হঠাৎ করে মানে পানি পড়া শব্দ, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়া শব্দ। তখন সে চিন্তা করলো এত রাত্রে মানে পানি কোত্থেকে আসবে। সে ভালো মতো শব্দটাকে শুনলো এবং সে দেখলো যে এটা আসলে বাইরে থেকে না, এটা হচ্ছে তার রুম থেকে আসলে আসতেছে। এবং এই শব্দটা তার পাশের রুম থেকে আসতেছে, সেটা তার বাথরুম থেকে আসতেছে। মনে হচ্ছে কেউ সেই বাথরুমে গোসল করছে। এবং সেই গোসল করাটা এমন যে ভাইয়া যে কেউ যদি মগ থেকে পানি নিয়ে বালতি দিয়ে গোসল করে, ঠিক যেরকম শব্দ হবে, ঠিক সেরকম ঝপঝপ করে শব্দ হচ্ছে একটু পরপর। সে তখনও মানে কিছু বুঝতে পারেনি আসলে কি হচ্ছে। সে চিন্তা করে যে আমি পাশের রুমে যেয়ে দেখি, কেননা বাসায় তখন একদম খালি ছিল, তার ওয়াইফও বাসায় ছিল না। এই শব্দ কোত্থেকে আসবে। সে বাথরুমের সামনে গেল এবং দেখলো যে বাথরুমের গেটটা অর্ধেক ভেড়ানো এবং বাথরুমের লাইটটা তখনও জ্বলছিল। এমনকি সে যখন বাথরুমটা থেকে 2 হাত দূরে, ঠিক তখন তার মনে হচ্ছিল যে বাথরুমের ভিতরে কেউ দিব্যি গোসল করছে। পানির ঝপঝপ শব্দ সে তখনও শুনছিল। কিন্তু যখন সে বাথরুমের গেটটাকে ধাক্কা দিয়ে সরালো, সে যে ভিতরে কিচ্ছু নেই এবং ফ্লোরটা সম্পূর্ণ শুকনা, 1 ফোঁটা পানিও সেই ফ্লোরে ছিল না এবং বালতিগুলো সম্পূর্ণ উল্টানো ছিল। তো এটা দেখার পরে সে বেশ ঘাবড়ে গেল। আর এই বাসার কিছু কিছু স্পেসিফিক ঘটনাগুলো সে আগে থেকেই জানতো এবং সে তখন ভয় পাওয়া শুরু করলো যে ব্যাপারটা কি আসলে, এই শব্দ আমি কোত্থেকে পেলাম। সে সাথে সাথে বাথরুমের গেটটা লক করে দিল এবং লাইটটাকে অফ করে তার পাশের রুমে সে ঘুমাতে চলে গেল। সে বেশ কিছুক্ষণ ঘুমালো। তার কিছুক্ষণ পরে আবারও একই ধরনের শব্দ আবারও সে শুনতে শুরু করলো, সেই পানির ঝপঝপ শব্দ, এবং মনে হচ্ছে কেউ আবারও সেই বাথরুমে আবারও গোসল করছে। কিন্তু এইবার আর তার সাহস হলো না। সে চিন্তা করলো যে না, এইবার আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। আর এখানে আমি আরেকটা কথা বলবো, মানে সেই যে বেডরুমটাতে ঘুমাচ্ছিল, সে তার রুমে আমরা যে ডিম লাইট যেটাকে বলি, সেই রকম একটা লাইট জ্বালানো ছিল তার রুমে, মানে ঘুটঘুটে অন্ধকার ছিল না। আর তার যে বেডটা ছিল সেটা হচ্ছে আপনার অনেক উঁচা এবং নিচে যে খালি জায়গা থাকে, মানে বক্স খাট না, এরকম একটা বেডে সে ঘুমাচ্ছিল আর নিচে খালি জায়গা। তো সে চিন্তা করলো যে না, এবার আমি আর পাশের রুমে, খাটটা অনেকটা এরকম যে খাটের নিচে ঢোকা যায়। হ্যাঁ রাইট, হ্যাঁ এরকম পুরান ঢাকায় আমাদের এরকম খাট এখনো রয়েছে। ওকে। তো সে চিন্তা করলো যে না, আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। আর সে তার মানে সেই সাহসটা হারিয়ে ফেলছিল। সে চিন্তা করলো যে না, আমি একদম আমার বেডরুমের দরজা খুলে একদম নিচে চলে যাব, মানে নিচে গিয়ে কাউকে যদি পাই তখন কাউকে ঘটনাটা শেয়ার করব, মানে একা সে আর থাকতে পারতেছিল না ভয়। তো সে যেটা করলো যে খাট থেকে যখন সে নামতে যাবে তখন সে যেটা দেখলো যে তার খাটের নিচ থেকে 2টা পায়ের পাতা বের হয়ে আসে এবং সেটা অনেকটা এরকম যদি খাটের নিচে কোন একটা লাশকে রেখে দেওয়া হয়
এবং সেটা যদি দুটা পায়ের পাতা বের হয়ে থাকে ঠিক যেমন দেখাবে ঠিক সেরকম। আর ওই দুটা পায়ের পাতা এত মোটা ছিল এবং কালো ছিল যে মানে সেটা দেখে প্রচুর ভয় পেয়ে গেল এবং তার মুখে একটা কথাও বের হচ্ছিল না। সে ডিম লাইটের মৃদু আলোয় এই জিনিসটা দেখার সাথে সাথে বিছানা থেকে নামার সাহস আর পেল না। সে বিছানায় তার একটা কম্বল ছিল, সেই কম্বলটা মানে মুখের উপরে নিয়ে রাখলো যাতে আর কিছু সে দেখতে না পারে, কোনো কিছু যদি আরো ঘটে সে যাতে এগুলো দেখতে না পারে। এবং সে যেটা করলো যে একটু পরে যখন সে কম্বলটা তার মুখ থেকে সরাতে যাবে তখন দেখলো যে সেটা সরানো যাচ্ছে না। মনে হচ্ছে তার উপরে কেউ চেপে বসে আছে, কোন একটা অশুভ শক্তি তার উপরে চেপে বসে আছে এবং তাকে দম আটকিয়ে মেরে ফেলার চেষ্টা করতেছে। তখন সে প্রচুর চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর, সে কিছুতেই নিজেকে ছাড়তে পারলো না। সে অনেক যেটা করলো যে অনেক নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সে আর রেহাই পেল না। হঠাৎ একটা সময় তার আর কিছু খেয়াল নেই তার সাথে কি হয়েছিল, এবং যখন ভোর হয় ঠিক ভোরের দিকে সে যখন দেখে যে সে তার রুমের মেঝেতে পড়ে আছে এবং তার রুমের যা যা আসবাবপত্র ছিল, বিছানার চাদর, এগুলো সবকিছু এলোমেলো, মনে হচ্ছে রুমটার ভিতরে এসে কেউ সবকিছু তছনছ করে গেছে এরকম মনে হচ্ছে। এবং সবকিছু প্রত্যেকটা জিনিস ভাই ওলট পালট করা ছিল তখন রুমের ভিতরে, মনে হচ্ছে কেউ এই রুমে থাকাটা কেউ পছন্দ করতেছে না, এরকম কিছু একটা। এর পর দিন সেই বাসার মালিককে এই ঘটনাটা জানায় এবং সেইখান থেকে তার যা যা ছিল সেখান থেকে সে আর থাকে নাই, সে বাসাটা ভাড়া থাকে না এবং সেখান থেকে সে চলে যায়। এই ঘটনাটা আমাকে ওই শাঁখারি বাজারের এক পরিচিত এক লোক আমাকে শেয়ার করে, তো ওই ঘটনাটা আমি শেয়ার করি। অনেক ধন্যবাদ ফারহান আপনাকে, এবং আশা করছি যে আপনাদের আর একটি ঘটনা শোনার জন্য। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা আসলে আমাদের পুরনো ঢাকার একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমাকে শেয়ার করে রাহি ভাই, যার বাসা হচ্ছে সূত্রাপুর। তো ওনাদের এলাকায় একটা ঘটনা, এবং এটা হচ্ছে একটা স্পেসিফিক্যালি একটা বাসার সাথে জড়িত, এবং এই বাসাটার মালিক হচ্ছিল এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু জমিদার। তো এই বাসাটা সে একসময় এক মুসলিম ভদ্রলোকের কাছে সেল করে ভারতে চলে যায় সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে। ওই মুসলিম ভদ্রলোক যখন এই বাসাটাকে প্রথমে কেনে, তো উনি যেটা একটা অদ্ভুত জিনিস স্টোর রুমের দিকে লক্ষ্য করে যে স্টোর রুমের যে ফ্লোরটা সেখানে অনেক বড় একটা গর্ত, এবং সেটা মোটামুটি একটা অনেক গভীর একটা গর্তের মতো। তো এই গর্তটাকে আশেপাশের প্রতিবেশী যে লোকজন তারা অনেকে বলতো যে এটা একটা সুড়ঙ্গের মতো। তো এরকম সে যখন বাসাটা নতুন কিনে তখন অনেক কিছু চেষ্টা করে যে ভিতরে কি আছে দেখার জন্য, কিন্তু সে এটার কোনো সলিউশন পায় না, অনেক কিছু চেষ্টা করার পরেও কিছু পাওয়া যায় না। তারপর তারা যেটা করে সেই গর্তটাকে একটা কাঠের তক্তা দিয়ে খুব ভালো মতো বন্ধ করে দেয়। আর যখন সে নতুন এই বাসাটা কিনে, ওই প্রতিবেশী লোকজন বলতো যে বাসাটা একটা অভিশপ্ত বাসা, কেননা এখানকার আগের যারা মালিক ছিল তারা নাকি অনেক খুনটুন করে লাশ এই গর্তটার ভিতর ফেলে দিত। এরকম অনেক ঘটনাই সেই বাসাটা কেনার পরে আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে শুনতে পায়। কিন্তু এখন কি আর করার, বাসা যেহেতু কিনে ফেলছে এখানেই থাকতে হবে। আর সে ছিল এক ব্যবসায়ী ছিল, এবং সে শ্যামবাজারে চালের ব্যবসা করত। তো যেটা দেখা যেত যে তার বাসার যে স্টোর রুমটা, যে স্টোর রুমটাতে একটা গর্ত পাওয়া যায়, সেই স্টোর রুমটাকে তারা গুদাম ঘর হিসেবে ইউজ করত। এবং প্রত্যেক দিনই দেখা যেত যে চালের বস্তা সেই গুদাম ঘরে জমা রাখা হতো, এবং একসময় আবার সেটা দোকানে নিয়ে যাওয়া হতো। তো প্রায় সারাদিনই ওই গুদাম ঘরটা প্রায় খোলা থাকতো, স্টোর রুমটা প্রায় সারাদিনই খোলা থাকতো। তো তারপর যেটা হয় যে এক বুড়ো চাচাকে কেয়ারটেকার রাখে তারা ওই বাসায়, এবং তার কাজ ছিল যে প্রত্যেকদিন রাতে যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন ওই স্টোর রুমটাকে ভালো মতো ফ্রেশ করে দেয়, এবং বাসার স্টোর রুমটার আগে অনেক বড় একটা করিডোরের মতো জায়গা ছিল, সেই জায়গাটাকে খুব ভালো মতো পরিষ্কার করে দেয়া। তো এই কাজই সেখানে সে করত, এবং সে একতলায় ওই স্টোর রুমের পাশে 2-3টা ছোট ছোট রুম ছিল, সেখানেই থাকতো, এবং আরো কয়েকটা রুম প্রায় খালি পড়ে থাকতো, কেউ থাকতো না সেখানে। তো একদিন রাত্রে সে তার কাজ শেষ করে স্টোর রুমটাকে ভালো মতো লক করে তার রুমে ঘুমাতে গেছে। তো গভীর রাত্রের দিকে তার কানে একটা শব্দ আসলো, সেটা হচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন গেট নক করছে, এবং সেটা গেট নক করছে ওই স্টোর রুমের ভেতর থেকে। মনে হচ্ছে যে স্টোর রুমটাতে একটা গর্ত ছিল, ওই স্টোর রুমটা থেকে মনে হচ্ছে ভেতর থেকে কেউ অনেক জোরে জোরে গেট নক করছে। এবং এটা শোনার পরে তার ঘুম ভেঙে গেল, এবং সে ভয় পাওয়া শুরু করলো যে কি ব্যাপার। স্টোর রুমটাকে সে একটু আগে তালা লক করে আসছিল, কিন্তু হঠাৎ করে সেটার ভিতরে আবার কে থেকে যাবে, সেখান থেকে কেই বা গেট নক করবে। খুব আনইউজুয়াল একটা বিষয় ছিল। এবং সে নাকি ওই যে বিশাল বড় করিডোরটা ছিল সেখানেও কিছু অদ্ভুত শব্দ শুনতে পেত, এবং সেটা হচ্ছে অনেকটা কেউ যদি লাঠিতে ভর দিয়ে হাঁটে, কারো যদি পা খোড়া থাকে এবং লাঠিতে ভর দিয়ে হাঁটে, এরকম ঠুকঠাক একটা শব্দ হয় রাতের বেলা,
ঠিক সেরকম একটা শব্দ সে শুনতে পেত। মনে হচ্ছে করিডোরের এপাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে কেউ হাঁটে। তো এইগুলো মানে সে মানে শুনতো এবং প্রচুর ভয় পেত। এবং এই বাসার আগের যে ইতিহাস সেটাও তার জানা ছিল, মানে এরকম আশেপাশে লোক থেকে শুনে সে মানে জানতো যে বিষয়গুলো। তো তখন মানে সে তার সাহস হতো না যে রুমের দরজাটা খুলে দেখবে যে কে হাঁটে আসলে। সে প্রচুর ভয় পেয়ে যেত। এভাবে প্রায় মোটামুটি রেগুলারে সেরকম কিছু একটা শব্দ সে শুনতে পেত প্রত্যেকদিন রাতে। এবং সে একদিন চিন্তা করলো যে না, এই ঘটনাগুলো বাসার যে মালিক সেই মালিককে বলে দিবে। এবং সে মালিককে বললো, কিন্তু বাসার মালিক তার কোনো কথাই বিশ্বাস করলো না। সে বললো যে তুমি বুড়ো হয়ে গেছো, মানে উল্টাপাল্টা শুনেছো, এগুলো আমার ঠিক না আসলে, মানে এরকম কিছু হচ্ছে না আসলে। তো তার কথা কেউই বিশ্বাস করতো না। এভাবে আরো কয়েকদিন কেটে গেল এবং তারপরে একদিন রাতে সে তার কাজ শেষ করে মানে স্টোর রুমে ভালো মতো লক করে সবকিছু মানে পরিষ্কার করে করিডোরটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে তার রুমে ঘুমাচ্ছে। ঠিক গভীর রাতে থেকে আবারও সে মানে গেট নক করার শব্দ, কিন্তু আজকে গেট নকটা স্টোর রুম থেকে হচ্ছে না। আজকে শব্দটা শোনা যাচ্ছে তার রুমে কে যেন এসে গেট নক করছে। এবং সেটা কয়েকবার নক করার পরে তার নাম ধরে কে যেন একবার একটা পুরুষ কণ্ঠে ডেকে তারপর একদম নিশ্চুপ, আর কিছু শোনা যাচ্ছে। তখন তার ঘুম ভেঙে যায় এবং সে মনে করে হয়তোবা দোতলায় বাসার যে মালিক থাকেন ফ্যামিলি নিয়ে, হয়তোবা সেই হয়তোবা তাকে নক করে ডেকেছে কোনো একটা কাজের জন্য। সে যেটা করে যে রুমের দরজাটা খোলে এবং সে যেটা দেখে যে সম্পূর্ণ করিডোরটা একদম খালি, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই। কিন্তু একটু আগে সে কে যেন তাকে ডেকে গেছে। সে যখনই রুমের ভিতরে ঢুকবে এবং দরজাটা লাগিয়ে দিবে, সে তার চোখে পড়লো করিডোরটার আরেকটা প্রান্তে কে যেন দাঁড়িয়ে আছে। মানে দূরে অন্ধকারে সে ঠিক মতো অস্পষ্টভাবে একটা মানুষের প্রতিচ্ছবি দেখতে পেল। এবং সে অনেক ডাকাটাকি শুরু করলো যে আপনি কে আসলে, মানে কাকে চান, কিন্তু সেটা কোনো অ্যান্সারই দিল না। সে সাথে সাথে ওই যে ছায়া মূর্তিটার দিকে মানে হাঁটা শুরু করলো। এবং একটা সময় সে দেখলো যে এটা আসলে কোনো পুরুষ না, এটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলার মতো। এবং সেটা হচ্ছে যে একটা শাড়ি পরা ছিল এবং ছোট মানে অনেক বেটে গরমের একটা বৃদ্ধা মহিলা, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এবং তার হাতে একটা লাঠির মতো শব্দ। এবং সে তখন এটা দেখার সাথে সাথে তার মনে পড়ে গেলো গত রাতের কথাগুলো, কিছুদিন আগে যে ঠুকঠাক শব্দ সে শুনতে পেত, ঠিক সেই কথাটা মনে পড়ে গেল। সে বুঝলো যে মানে উনি এই জিনিসটাই হয়তোবা মানে আগে শুনতো, এই ঘটনাটাই আগে শুনতো। এবং সে যেটা করলো সে সাথে সাথে মানে পালিয়ে দেখার চেষ্টা করলো যে ওটা আসলে কোথায় যায়। এবং ওটার চেহারা সে কিছুই দেখলো না, দেখলো যে ওটা দিব্যি হেঁটে সেই স্টোর রুমের দিকে যাচ্ছে। এবং স্টোর রুমের দরজাটা খুলে সেই স্টোর রুমটার ভিতরে ঢুকে গেল। সে সাথে সাথে মানে ভয় পেল এবং প্রচন্ড জোরে তার রুমের দিকে চলে আসলো। এবং তার বুঝতে ভুল হলো না এটা আসলে কোনো মানুষ না। এবং সে তখন ভাবলো এটা কিভাবে সম্ভব, স্টোর রুমের তালা তখনও লাগানো ছিল এবং স্টোর রুমের চাবিটা তার কাছে ছিল, এটা কোনোভাবেই সম্ভব না যে স্টোর রুমের দরজাটা খুলে সেটার ভিতরে ঢুকে যাওয়াটা। তো তারপরে এই ঘটনাটা সে তার বাসার যে ওনার তার সাথে শেয়ার করলো। তারপরে একই কথা হলো, তার কথা কেউ আর বিশ্বাস করলো না। তারা সবাই বলে যে তুমি হয়তো ভুল দেখেছো রাতের বেলা, এবং তোমার এইসব ঘটনা শুনে বাসার ছেলেমেয়েরা প্রচন্ড ভয় পায়, তোমাকে আর কাজে রাখা যাবে না, এরকম অনেক কথাই বললো। তারপর ওই কেয়ারটেকার মানে যেটা চিন্তা করলো আসলে এই বাসায় আর কাজ করা যাবে না, কারণ এই বাসায় অনেক প্রবলেম সে মানে নিজের চোখেই দেখেছে। তারপর যেটা করলো যে সে মানে চিন্তা করলো যে কয়েকদিন পরে কাজটা ছেড়ে দিবে। তার 2 থেকে 3 দিন পরের ঘটনা। এবং এটা হচ্ছে সেই দিন রাত্রে ওই কেয়ারটেকার প্রচন্ড অসুস্থ ছিল এবং সে যেটা করলো যে সবকিছু মানে কাজ শেষ করে যখন সে মানে ঘুমাতে যাবে স্টোর রুমটাকে লক করে, সেই স্টোর রুমটাকে লক করতে ভুলে গেল এবং সে ওটাকে খোলা রেখে তার রুমে ঘুমাতে চলে গেল। ঠিক একইভাবে গভীর রাত্রের দিকে আবারও একই ধরনের ঠুকঠাক শব্দ সে শুনতে পেল। কে যেন তার মানে রুমে এসে মানে নক করলো এবং নক করে আবার কিছুক্ষণ চুপ হয়ে গেল। কিন্তু সে চিন্তা করলো যে না, আজকে সে এটা বের করেই ছাড়বে আসলে কে মানে গেটটা নক করে যায়। সে সাথে সাথে রুমের দরজা খুললো এবং দেখলো যে বাইরে করিডোরে কেউ নেই। দূরে সে স্টোর রুমটা দেখা যাচ্ছে এবং স্টোর রুমটার দরজা সম্পূর্ণ খোলা। তখন তার মনে পড়ে গেল স্টোর রুমটাতে মানে তালা লাগাতে সে আজকে ভুলে গেছে। সে সাথে সাথে চাবি এবং তালাটা নিয়ে স্টোর রুমটার দিকে হাঁটা শুরু করলো। এবং সে যখন স্টোর রুমটার দিকে একদম সম্পূর্ণ এসে পড়লো, সে দেখলো যে ঠিক সেই গর্তটা কাঠের তক্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক সেখানে একজন সেই বৃদ্ধ মহিলাটা বসে আছে। সে সাথে সাথে জিজ্ঞেস করলো যে আপনি কে এবং মানে কাকে চান। তখন সেটা মানে কোনো কথাই তার সাথে বলে না এবং সেটা পেছনেও ঘুরে না। তখন সে যেটা করলো যে সামনে গিয়ে ওই জিনিসটাকে ধরলো। সে এটা ধরার সাথে সাথে যেটা ফিল করলো যে প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে কোনো একটা বরফ সে টাচ করলো। সাথে সাথে সে বুঝলো যে এটা আসলে কোনো মানুষ না, সে আবারও হয়তো মানে কোনো একটা সমস্যায় পড়ে যাবে এখন। সে সাথে সাথে সেখান থেকে যখনই পালাবে সে দেখলো যে ওটা দিব্যি তার দিকে ঘুরে তাকালো। এবং ওটা যখন তাকালো সে যেটা দেখলো যে ওটা কোনো বৃদ্ধ মহিলা না। পিছন দিকে দেখে মনে হচ্ছিল যে কোনো বৃদ্ধ মহিলা হবে, সাদা শাড়ি পরা ছিল যেহেতু, কিন্তু ওটা কোনো বৃদ্ধ মহিলা ছিল না। ওটা সম্পূর্ণ
চেহারা বার্ন ছিল, মনে হচ্ছে সারা শরীর পুড়ে গেছে এরকম কিছু একটা অবয়ব, এবং ওটার মানে নাক ঠোঁট কিছুই দেখা যাচ্ছিল না, শুধু দুটো সাদা সাদা চোখ সে দেখতে পেলো। তখন সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো, সাথে সাথে সে অদ্ভুত জিনিসটা তার গলা চেপে ধরলো, এবং এরপরে আর তার সাথে কি হয় সে কিছুই জানে না। এরপর দিন সকালবেলা ওই কেয়ারটেকারকে বাসার যারা সদস্য ছিল তারা অনেক খোঁজাখুঁজি করে, তাকে কোথাও পাওয়া যায় না। শেষ পর্যন্ত ওই স্টোর রুমের তালা ভেঙে যখন ভিতরে ঢুকে স্টোর রুমের ভিতরে, তখন দেখে যে সে মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং তার সমস্ত শরীরে লাল লাল মানে আঁচড়ের দাগ মানে, এবং মনে হচ্ছে কেউ ধারালো নখ দিয়ে তাকে আঁচড় দিয়েছে, এবং